ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। ছোট ভাই বোন, আমি কিন্তু তোমাদের নবম শ্রেণীর যে সিরিজটি শুরু করেছি, আমি কিন্তু পরপর পার্ট বাই পার্ট থিওরি প্লাস অঙ্ক, তোমাদের বইতে যত অঙ্ক আছে, থিওরি আছে, আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কন্টিনিউয়াস সেই ভিডিওগুলো আমি আপলোড করার চেষ্টা করছি যাতে তোমরা বাড়ি বসেও পড়াশোনা করতে পারো। তো আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটি পড়াবো সেটা হলো নবম শ্রেণীর কোষে দিকে 19 সরল রেখাংশের অন্তবিভক্ত ও বহির্বিভক্ত পার্ট 2। আমি পার্ট 1 সম্পূর্ণ থিওরি নিয়ে আলোচনা করেছিলাম যে ওই অন্তবিভক্ত বহির্বিভক্ত জিনিসটা কোথা থেকে আবিষ্কার হয়েছে এবং ওটা কিভাবে ইউজ করতে হয়, সেই সমস্ত জিনিস কিন্তু আমি আলোচনা করেছিলাম। আজকে আমি বইয়ের যত অঙ্ক আছে সেই অঙ্ক পরপর আলোচনা করার চেষ্টা করব। ওকে, চলো এগোই। প্রথমেই আমি তোমাদের যে থিওরিটা পড়িয়েছিলাম সেটাকে আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমাদের থিওরিতে কি ছিল। মনে করো এ একটি বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 এবং বি আরেকটি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। এই এ বিন্দু আর এই হলো বি বিন্দু। এ বি বিন্দু যদি আমরা যুক্ত করে দিই, এর উপরে যে কোনো এক জায়গায় একটা বিন্দু আছে পি, পি বিন্দুর স্থানাঙ্ক x, y। পি বিন্দু যদি দুটি টুকরো করে, দুটি টুকরো এখানে উৎপন্ন করেছে আমরা দেখতেই পাচ্ছি, একটা হলো এম, একটা হলো এন, অর্থাৎ এপি মানে এম আর বিপি মানে এন। পি বিন্দু যেহেতু এ এবং বি বিন্দুর সংযোগ রেখাংশের মাঝে অবস্থিত, তাই এটাকে বলা হয় অন্তর্বিভক্ত। এই অন্তর্বিভক্তের ক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক হয় কি, যে এক্স আর ওয়াই এর মান এম এইদিকে গুণ করব এক্স বের করার সময়, অর্থাৎ এম এক্স টু প্লাস এন এইদিকে গুণ করব, অর্থাৎ এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। ওকে, এবং যখন আমরা ওয়াই এর মান বের করব সেম ভাবে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। এটা ছিল আমাদের অন্তবিভক্তের সময় পি বিন্দুর স্থানাঙ্ক। এবং বহির্বিভক্ত জিনিসটা কি, বহির্বিভক্ত যদি আমাদের বের করতে হয়, মনে করো এই হলো এ বিন্দু যার স্থানাঙ্ক x1, y1 এবং এখানে রয়েছে বি বিন্দু যার স্থানাঙ্ক x2, y2। তবে এ বিন্দু আর এই রইল বি বিন্দু। এ বি বিন্দুর পরে আবার আরেকটা বিন্দু সে বাইরে অবস্থিত, পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্কটা x, y। এই ক্ষেত্রে যে এম এম তৈরি করেছিল, এম আর এন তৈরি করেছিল, এই জায়গাও কিন্তু এম এন তৈরি করছে। সেটা কি, যেমন দেখো এপি মানে আমরা এম ধরেছিলাম, তাহলে এই জায়গা এই যে হলো এপি, এটা মানে এম। আর এই যে পিবি মানে এন ধরেছিলাম, আর এই যে পিবি সেটা হলো এন। এটা বাইরে অবস্থিত, তাই এটাকে বলা হয় বহির্বিভক্ত। বহির্বিভক্ত ঠিক সময় পি বিন্দুর স্থানাঙ্ক কি হয়, এই একইভাবে বের করব আমরা, কিন্তু সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই ছবি তোমরা মনে রাখবে না, ছবি এটাই মনে রাখবে, এই একটা ছবি দিয়েই দুটি অঙ্ক করে দেবো আমরা। যে এম এইদিকে গুণ করলাম অর্থাৎ এম এক্স টু, এন এইদিকে গুণ করলাম এন এক্স ওয়ান বাই নিচে হবে এম মাইনাস এন, অর্থাৎ এই জায়গা অন্তর্বিভক্তের ক্ষেত্রে সব জায়গায় পজিটিভ হবে আর বহির্বিভক্তের ক্ষেত্রে সব জায়গায় কিন্তু নেগেটিভ হবে। সূত্রটা কিন্তু একই ছবি দিয়ে আমরা করে দেবো, বোঝা গেছে? বেশি ছবি মনে রাখবে না, এই ছবিতে করলে তোমরা সবসময় কনফিউজড হয়ে যাবে, এই ছবিটাই ইউজ করবে। ওয়াই বের করার সময় সেম ভাবে এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। এটাই হলো আমাদের অন্তবিভক্ত ও বহির্বিভক্তের ক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা, যেটা আমরা থিওরিতে ডিটেলসে কিভাবে সৃষ্টি হয়েছে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এ টু জেড। এবং সেই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো, তোমরা অবশ্যই যাবে আমার প্লেলিস্টে, সেখানে দেখবে থার্ড সামেটিভ বলে একটা প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি, সেখানে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে এবং দেখে নেবে। চলো এবার আমরা অঙ্ক পরপর স্টার্ট করার চেষ্টা করব। তাহলে আজকে যে অঙ্ক করব সেখানে কিন্তু এই দুটি সূত্র আমরা ইউজ করব, অন্তর্বিভক্ত বললে সব জায়গায় প্লাস আর বহির্বিভক্ত বললে সব জায়গায় মাইনাস। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো এগিয়ে যাই। দেখো এক দাগে কি প্রশ্ন বলেছে, এক দাগে বলেছে আমাদের যে 6, -14 এবং -8, 10 এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে একটি বিন্দু 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে এই যে বিন্দুটা বিভক্ত করেছে তার মান নির্ণয় করো বা স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা প্রথম এই 6, 14 কে এ বিন্দু ধরে নিলাম, এই যে, আর বি বিন্দু এখানে ধরে নিলাম, সেটা হচ্ছে -8, 10। এই হলো বি বিন্দু। এ বি আমি যুক্ত করে দিলাম, এই যে যুক্ত করে দিলাম। এর উপর যে কোনো এক জায়গায় আছে সি বিন্দু ধরে নাও, ঠিক আছে? এই সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে। সি বিন্দু একে 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। যদি কখনো অন্তস্থভাবে বিভক্ত করে তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করা একদম সহজ। দেখো কিভাবে আমি লিখছি, আমি লিখবো সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক
স্থানাঙ্ক কি হবে, এই দিকের সংখ্যা এই দিকে গুণ করব, 3 8 24, মাইনাস আছে জন্য মাইনাস বসালাম, -24। আর এই দিকের সংখ্যা এই দিকে গুণ করব, এই জায়গায় রইলো কি 4 ছক 24, তো গুণ করলে তো 4 ছক 24 প্লাস হচ্ছে, তাই এখানে প্লাস বসিয়ে দিলাম, যদিও অন্তর্বিভক্তে মাঝখানে প্লাস বসাতে হয়, তবুও আমরা বলবো যে যে গুণ করে তুমি যে চিহ্ন পাচ্ছ সেই চিহ্নটাই বসিয়ে দেবে অন্তর্বিভক্তের ক্ষেত্রে, বহির্বিভক্তের ক্ষেত্রে আলাদা নিয়ম। ওকে, আর নিচে হচ্ছে এই দুটো যোগফল, অর্থাৎ 4 আর 3 যোগ করলে হয় 7। সেম ভাবে y এর মান বের করব, 3 এইদিকে গুণ করলে হয় 3 10 30, আর 4 এদিকে গুণ করলে পরে মাইনাস হবে, দেখো 4 এর সঙ্গে গুণ করলাম তাহলে এই জায়গাটা মাইনাস রয়েছে, মাইনাস হবে, 4 14 হয় 56, বাই 3 আর 4 যোগ করলে হয় 7। ওকে, 24 আর 24 কেটে গেলে হয় 0, আর 30 থেকে 56 যদি বিয়োগ করা হয় তাহলে হয় -26, তাহলে অ্যান্সার হবে এটা। এই দাগের উত্তর হলো এটা, এই দাগের এক দাগ। ওকে, এইভাবে এক এক করে আমরা প্রত্যেকটা অঙ্ক করে কিন্তু এগিয়ে যাব, এবং তোমরা জুড়ে থাকো আমাদের সঙ্গে, তোমাদের প্রত্যেকটা সিলেবাস আমি পরপর করে দেওয়ার চেষ্টা করব। চলো সামনের দিকে এগোই তাহলে। দেখো 2 দাগে কি বলেছে, 5,3 এবং -7, -2 তে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে এই জায়গায় আমি সেই একইভাবে এ বিন্দু ধরে নিলাম 5,3, কি আমার সঙ্গে করছো তো তোমরা সবাই, আমার সঙ্গে করতে হবে কিন্তু, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর বি বিন্দু আমি ধরে নিলাম 7, -2, এই এ বিন্দু এই হলো বি বিন্দু, এদের জুড়ে দিয়েছি, এদের উপর কোনো এক জায়গায় রয়েছে সি বিন্দু, সেটা আমাকে বের করতে হবে। সি বিন্দুকে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে, তাহলে ডাইরেক্ট আমরা অ্যান্সার লিখে দেবো এই জায়গায় যে সি বিন্দুর স্থানাঙ্ক, এগুলো সব এমসিকিউ তে দেবে তোমাদের, বোঝা গেছে? সি বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাহলে 2 এই দিকে গুণ করলে পারে সেটা হবে -14, সবসময় মনে রাখবে এই দিক থেকে এই দিক গুণ। ওকে, আর এই দিক থেকে এই দিকে গুণ, 3 যদি এই দিকে গুণ করি, প্রথমে x বের করছি তাই x এর সঙ্গে গুণ করব, 3 5 15, বাইরে রয়েছে 2 আর 3 যোগ করলে হয় 5, আর বিন্দুতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয় না। যারা সায়েন্স নিয়ে পড়বে পরবর্তী সময় তারা 11 এ গিয়ে সেই জিনিসটা জানতে পারবে, এখানে কিন্তু সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেট ইউজ করা যায় না। এবার y বের করার সময় সেম ভাবে y এর কাছে যাব, তাহলে 2 -2 এর সঙ্গে গুণ করলে -4, আর 3 3 এর সঙ্গে গুণ করলে হয় 9, আর দুটো যোগফল করলে নিচে বসে 5, তাহলে দেখতে পাচ্ছি 14 আর 15 এর বিয়োগ করলে হয় 1, প্লাস সংখ্যা সবসময় বসবে, অর্থাৎ বড় সংখ্যা যেটা রয়েছে তার মান বসে কিন্তু এখানে, তাহলে 1/5 বসলো, আর এখানে যদি আমি বিয়োগ করি তাহলে এখানে হয় 5, 5/5, তাহলে আলটিমেটলি উত্তর কত হলো 1/5, 1। এই হলো আমাদের এক দাগের 2 দাগের অঙ্কটি। চলো এবার সামনের দিকে এগোবো আমরা। যারা অঙ্কটা লিখছো তাদের সবাইকেই আমি মন থেকেই ধন্যবাদ জানাই যে তোমরা জীবন পথে এগিয়ে যাও, আর শুধু ভিডিওটা দেখো না, খাতায় নাও, খাতা পেন নাও, আমার সঙ্গে সঙ্গে করতে থাকো, দেখবে একসময় ছোট্ট ছোট্ট জায়গা করতে করতে তুমি অনেক বড় জায়গার অধিকারী হয়ে যাবে এবং অনেক জ্ঞান তোমার মধ্যে চলে আসবে, সেজন্য বসে না থাকে করতে থাকো। এবার 3 দাগ দেখবো আমরা। দেখো 3 দাগে কি বলেছে, -1, 2 এবং এত বহিস্থভাবে বিভক্ত হয়েছে। ওকে, তাহলে এই একটা এ বিন্দু, আর এই জায়গা রইলো আমাদের কত, -1, 2, -1, 2, আর এই জায়গায় রয়েছে বি আরেকটি বিন্দু, সেটা হলো 4, -5। আচ্ছা, যখন বহিস্থভাবে বলবে তোমরা চিত্র আমি যেমন ভাবে আঁকছি এইভাবেই চিত্রটা এঁকো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, অঙ্কটা নির্ভুল হবে, কিন্তু এটা রাফে করবে, যে চিত্রটা আমি বলছি এই চিত্রটা কিন্তু রাফে করবে। ওকে, আদারওয়াইজ তুমি একটা চালাকি বুদ্ধি করতে পারো, সেই বুদ্ধিটা কি, এই চিত্রটা তুমি আঁকলে পেন দিয়ে, এইবার আমি যে কাজগুলো করছি সেটা পেন্সিল দিয়ে করবে, পরবর্তী সময় পেন্সিল দিয়ে সেটা মুছে দেবে, তাহলে তুমি সব থেকে ভালো হয় সেটা, এবং চিত্রটাও পারফেক্ট হয়। ওকে, মানে আমি এখন যে কাজটা করবো সেটা পেন্সিল দিয়ে করবে। এই জায়গায় একটা বিন্দু নেবে সি, এটা কিন্তু পেন্সিল দিয়ে লিখবে। ওকে, এই জায়গায় লিখবে 3, এই জায়গা 2। এবার তুমি এই জায়গায় যখন এই ছবিটা এঁকেছো তোমার অঙ্কটা খুব ইজি হয়ে যাবে, তখন কিভাবে করবে, সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক। দেখো আমি থিওরিতে তোমাদের বুঝিয়েছিলাম বহিস্থভাবে যদি ছেদ করে তাহলে মাঝখানে কিন্তু মাইনাস বসাতে হয়, 3 এই দিকে গুণ করলাম, 3 4 হয় 12, এখানে একটা মাইনাস বসাতে হবে, যখন মাইনাস বসাতে হয় তখন আগে মাইনাস বসিয়ে নিতে হবে। 2 যখন এর সঙ্গে গুণ করলাম, 2 ওকে 2, এখানে একটা মাইনাস রয়েছে, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, আর নিচে এই দুটোর বিয়োগফল বসাবে, সব সময় বহিস্থভাবে বিভক্ত করলে সব জায়গায় বিয়োগ বসাতে হয়, 3 বিয়োগ 2 করলে হয় 1, এটা হলো x এর মান। সেম ভাবে y বের করব, 3 এদিকে গুণ করলে -15,
2 এইদিকে গুণ করব, তার আগে একটা মাইনাস বসিয়ে নিই। 2 এইদিকে গুণ করলে হয় 4, 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1। এটা হলো বহিস্থভাবে বিভক্ত করার নিয়ম। ওকে, তাহলে এখানে হলো 14, -19। এটা হলো আমাদের বহিস্থভাবে বিভক্ত করার যে সূত্রটা, তার মাধ্যমে অঙ্কটা করলাম। এবার আমি তোমাদের বলেছিলাম এই জায়গা পেন্সিল দিয়ে তোমরা ছবিটা আঁকবে। এবার তুমি কি করবে, পেন্সিলের সেই রবার দিয়ে এটা মুছে দাও, রবার দিয়ে এটা মুছে দাও। ওকে, এই সবটুকু মুছে দেওয়ার পর এই জায়গা তুমি আবার পেন দিয়ে বা পেন্সিল দিয়ে অন্য একটা কালি দিয়ে এই জায়গায় সেই সি বিন্দুটা লেখো। ওকে, এরকম করে। এই হলো আমাদের সঠিক পদ্ধতি। এক্স্যাক্টলি বহিস্থভাবে যখন বিভক্ত করে তখন বিন্দুটা কিন্তু বাইরে অবস্থিত হয়। আমরা আগে যে চিত্রটা এঁকেছিলাম সেটা ভুল, কিন্তু ওইভাবে যদি তুমি চিত্র আঁকো তাহলে অঙ্ক হবে নির্ভুল, অর্থাৎ অঙ্কে কোনো ভুল হবে না। আর যদি তোমাকে এই চিত্রকে আমি বোঝাতাম তাহলে তোমার বুঝতেও অসুবিধা হতো আর অঙ্কটা কিন্তু ভুল হয়ে যেত। ওকে, আদারওয়াইজ তুমি পুরো ছবিটা একদম রাফে আঁকো, রাফে এঁকে তুমি পুরোপুরি রাফ কাগজটা আলাদা জায়গায় করে নাও, তাহলে সব থেকে ভালো হয়। আচ্ছা দেখো, এবার 1 দাগে 4 দাগ করবো আমরা। 1 দাগে 4 দাগে কি বলেছে দেখো, 1 দাগে 4 দাগে বলেছে এত এবং এত বিন্দুদ্বয় যদি 2:1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয় তবে সেই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে একইভাবে অঙ্কটা করব। এ বিন্দু 3,2 আর বি বিন্দু রয়েছে কত 6,5। চিত্র আমি বলেছিলাম রাফে আঁকতে, মাঝখানে আঁকলে আমাদের সুবিধা হয়। 2:1, এটা হলো সি বিন্দু। তবে সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 2 এইদিকে গুণ করলে 6 দুগুণ 12, মাইনাস বসাতে হয় বহিস্থভাবে বললে, 1 এইদিকে গুণ করলে হয় 3, আর নিচে বসে ওদের বিয়োগফল। সেম ভাবে y এর মান বের করার জন্য 5 দুগুণ 10, মাঝখানে মাইনাস, 2 এইদিকে গুণ করলে 2, আর এদের বিয়োগফল করলে হয় 1। তাহলে এখানে থাকে 9,8। এই হলো আমাদের বিন্দুটার স্থানাঙ্ক, যে বিন্দুটা এদের 2:1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। ওকে, এই ছিল আমাদের অঙ্ক। 1 দাগের যে মোট 4টি অঙ্ক ছিল সেই 4টি অঙ্ক আমি করে দেওয়ার চেষ্টা করেছি। এবং এই চিত্রটা বারবার বলছি, যখন বহিস্থভাবে বলবে চিত্রটা কিন্তু ভুল আছে, চিত্রটা রাফে করার চেষ্টা করবে। আদারওয়াইজ তোমরা করবে কিভাবে, অরিজিনাল চিত্র হলো 3:2, এখানে রইলো বি, এটা হচ্ছে 6,5, আর এই হলো এ বিন্দুর বি বিন্দুর সংযোগ স্থান, আর এই জায়গা রয়েছে কিন্তু সি বিন্দু। সেই ক্ষেত্রে এইটুকু হয় 2 আর এইটুকু হয় 1, যেটা কিন্তু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। সেটা কিন্তু যদি আঁকো তাহলে তোমার অঙ্কে করতে সন্দেহ একদম প্রবলেম হবে এবং অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, চলো সামনের দিকে এগিয়ে যাই তাহলে আমরা। এবার 2 দাগের 1 দাগে যে প্রশ্নটি রয়েছে কি, নিচের প্রত্যেকটি বিন্দুগুলোর সংযোগ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মধ্যবিন্দু বের করতে বলেছে। ধরো এ একটা বিন্দু, সেই বিন্দুটা হলো 5,4, আর এখানে বি আরেকটি বিন্দু রয়েছে সেটা 3,-4। এই দুই বিন্দুর সংযোগ রেখাংশের ঠিক মাঝখানের বিন্দুটা বলেছে। মাঝখানের বিন্দু যখন বের করতে বলা হয় তখন এই দিকে যতটা পার্ট থাকে এইদিকেও ততটা পার্ট থাকে। ধরো এইদিকে 3 অংশ রয়েছে, তাহলে এইদিকেও তো 3 অংশ রয়েছে, যখন অনুপাত করে দেবো সেটা 1:1 হবে। তাহলে মধ্যবিন্দু সর্বদা কিন্তু 1:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়। কথাটা কি বললাম, মধ্যবিন্দু সর্বদা 1:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়। ওকে, তাহলে এই জায়গায় আমরা লিখছি মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি, 1 এইদিকে গুণ করলে হয় 3, 1 এইদিকে গুণ করলে হয় 5, আর নিচে 1 যোগ 1 মানে 2, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। আবার যদি y এর মান বের করি তাহলে 1 এইদিকে গুণ করলে -4, 1 এইদিকে গুণ করলে হয় +4, আর 1 যোগ 1 মানে 2, 4 4 কেটে গেল, আর এখানে 5 আর 3 8, 8/2, আর এখানে রইলো 0। তাহলে এটা হলো 4,0। এবার একটা কথা তোমরা মনে রাখবে, সেটা হলো যদি মধ্যবিন্দু বের করতে বলে তাহলে শর্টকাট একটা রুল আছে। সেটা কি, দেখো আলটিমেটলি কি হয়েছে, প্রথম সংখ্যা আর প্রথম সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, দ্বিতীয় সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করেছি, তাই না? তাহলে মধ্যবিন্দু বললে পরে দুটো বিন্দু যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 5 আর 3 8/2, আর এই জায়গায় রইল 4 আর 4 -4 যোগ করলে হয় 0। তাহলে এখানে রইলো 4,0। মধ্যবিন্দু বললে দ্রুত এইভাবে বের করা যাবে। দেখো নেক্সট অঙ্কটা আমি দ্রুত নিয়ম এবং এইভাবে দুটোই করে দেখাচ্ছি। দেখো এই জায়গায় নেক্সট অঙ্কটা কি রয়েছে, 6,0 আর 0,7, তাই না? তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দু স্থানাঙ্কের জন্য আমরা কি বলেছিলাম, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 6 + 0/2, এবং সেম ভাবে দুটো যোগ করে 0 + 7/2,
তাহলে এখানে 6 প্লাস 0 মানে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, আর 0 প্লাস 7 মানে 7, 7 কে 2 দিয়ে ভাগ করলে হয় 7/2। এই হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আর যদি আমরা লজিক্যাল ওয়েতে বোঝার চেষ্টা করি, এ বিন্দুর স্থানাঙ্ক 6,0, আর এই জায়গায় রয়েছে 0,7, সেটা হলো বি বিন্দুর স্থানাঙ্ক। আর এই রইল আমাদের সেই সংযোগকারী রেখা 1:1 অনুপাতে বিভক্ত করেছে, যেটা একটা জটিল মেথড হয়ে যাবে। মধ্যবিন্দু বললে সবসময় যোগ করে 2 দিয়ে ভাগ, এই কথাটা যেন মনে থাকে। ওকে, ক্লিয়ার? চলো সামনের দিকে এগোই তাহলে। আর যারা একটু স্লোলি লিখছো তারা ভিডিওটা পজ করে নেবে, পজ করে নিয়ে লিখতে থাকবে, কোনো অসুবিধা হবে না। চলো এগোই। দেখো এবার রয়েছে কত, 2 দাগ হলো, এবার কিন্তু 3 দাগ করবো আমরা। বলেছে এত বিন্দুটি এত বিন্দুদের সংযোগ রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে। এতক্ষণ কিন্তু আমরা সেই অনুপাত দিয়ে বিন্দু তৈরি করার চেষ্টা করেছিলাম, খেয়াল করে দেখো সবসময় বিন্দু বের করেছি। এখন আমাকে বিন্দুটা বলে দেওয়া আছে, আমাকে অনুপাত বের করতে বলা হয়েছে। এত বিন্দুটি, তাহলে ওটা নয়, এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশ আগে এঁকে নিই। এই যে 4,6, আর এখানে বি রয়েছে 3,8, 3,5 সরি, এই আমাদের বিন্দু দুটো রয়েছে। ওকে, এই বিন্দু দুটি সংযোগ রেখাংশ মনে করে, এই যে সংযোগ রেখাংশ, এই সংযোগ রেখাংশকে আরেকটি বিন্দু, সেটা হলো 1,3, এটা কি অনুপাতে বিভক্ত করেছে। কিভাবে অঙ্কগুলো করতে হয় আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি ধরে নিচ্ছি যে ধরি m/n অনুপাতে সি বিন্দুটি, এই ভাষাগুলো কিন্তু পরীক্ষার খাতায় লিখবে, সি বিন্দুটি এ বি কে বিভক্ত করেছে। এই জায়গা কিন্তু অন্তস্থভাবে বা বহিস্থভাবে কোনো কথা উল্লেখ করবে না। তার কারণ যদি আমাদের উত্তরে কোনো সময় অনুপাত নেগেটিভ হয়ে যায় তাহলে বুঝবে বহিস্থভাবে বিভক্ত করেছে, কারণ বহিস্থভাবে বিভক্ত করলে নেগেটিভ দিতে হয়। আর যদি পজিটিভ হয়ে যায় তাহলে অন্তস্থভাবে বিভক্ত করেছে। তা আমি তো এখনো জানি না অন্তস্থভাবে বিভক্ত করেছে না বহিস্থভাবে বিভক্ত করেছে, সেই জন্য শুধু ভাষাটা লিখবো। ধরি m/n অনুপাতে সি বিন্দুটি এ বি কে বিভক্ত করেছে, এই ভাষাটা শুধু লিখবে। ওকে ওকে, বিভক্ত করেছে। তাহলে এটা হলো m আর এটা হলো n। তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো না? লিখবো অতএব সি বিন্দুটির স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক সি বিন্দুর স্থানাঙ্ক কত? m এইদিকে গুণ করলে হয় 3m, n এইদিকে গুণ করলে হয় 4n, আর m প্লাস n নিচে বসিয়ে দিলাম, কমা সেম ভাবে ফার্স্ট ব্র্যাকেট দিতে ভুললে কিন্তু চলবে না। সেম ভাবে m এইদিকে গুণ করলে 5m, n এইদিকে গুণ করলে হয় 6n, আর নিচে বসলো m প্লাস n। ওকে, এটা হলো সি বিন্দুর স্থানাঙ্ক। দেখো তো এই সি বিন্দুর স্থানাঙ্ক কি প্রশ্নে 1,3 বলে দেওয়া আছে? তাহলে এটা মানে কি আমরা 1,3 বলতে পারবো? এটাকে বলা হয় অভেদের একটা রুল। অভেদের রুল মানে কি, যখন আমরা এরকম কোনো বিন্দুর স্থানাঙ্ক লিখি তখন এই প্রথম টার্মটা হলো এক্স এর টার্ম আর এটা হলো এক্স এর টার্ম, তাহলে প্রথম টার্ম ইজ ইকুয়াল টু 1 লিখতে পারি, সেকেন্ড টার্মটা হলো ওয়াই এর মান আর এরও সেকেন্ড টার্ম রয়েছে ওয়াই এর মান, তাহলে এটা মানে 3 লিখতে পারি। এবার তোমার পছন্দ যেটা হয়, এটা ইজ ইকুয়াল টু 1 লেখো, নইলে এটা ইজ ইকুয়াল টু 3 লেখো, তোমার যেটা পছন্দ সেক্ষেত্রে তুমি সেটা লিখবে। আমি প্রথমটা লিখছি। ওকে, এই জায়গায় রইলো 3m প্লাস 4n বাই নিচে রয়েছে m প্লাস n ইজ ইকুয়াল টু 1। কেউ যদি এইভাবে লেখে সেটা আমি দেখাচ্ছি একটু পরে, যে ও ক্ষেত্রে উত্তর কিন্তু একই হবে। তুমি যেভাবেই করো না কেন অঙ্কটি উত্তর একই হতে হবে, ওটা আমি পরে দেখাচ্ছি, দাঁড়াও। তাহলে এখানে পড়ে রইলো 3m প্লাস 4n ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে m প্লাস n। এবার আমি m একদিকে নিয়ে আসবো, n একদিকে নিয়ে আসবো। m এইদিকে আনলে হয় 3m, আর এখানে রইলো মাইনাস m, আর এই জায়গা রইলো n মাইনাস 4n। তাহলে 3m থেকে m চলে গেলে থাকে 2m, আর n থেকে 4n চলে গেলে থাকে মাইনাস 3n। এবার আমাকে তো জিজ্ঞাসা করেছে m is to n এর মান কত। m is to n এটা মানে হচ্ছে m বাই n, এই কথাটা যেন মনে থাকে। m is to n এই কথাটার অর্থ কি, m বাই n। তাহলে সব সময় অনুপাত মানে ভাগফল বের করা, আর কিছু না। তাহলে এখান থেকে m বাই n is equal to মাইনাস 3/2 লিখতে পারি। অতএব m is to n is equal to মাইনাস 3:2। তাহলে আমরা m আর n এর মানে একটা নেগেটিভ পেয়েছি। তাহলে ভাষাটা কি লিখবো, সি বিন্দুটি, ভালো করে ভাষাটা দেখবে কিন্তু, সি বিন্দুটি a, b এর সংযোগ সরল রেখাংশকে
3:2 অনুপাতে, দেখো এই জায়গা কিন্তু নেগেটিভ লিখিনি, অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে, বহির্বিভক্ত করেছে, বিভক্ত করেছে। এই যে বহির্বিভক্ত কথাটা লিখেছি এর মধ্যেই কিন্তু নেগেটিভটা ঢুকিয়ে দিয়েছি। উত্তরে কোনো সময় কিন্তু নেগেটিভ তোমরা লিখবে না, সব সময় পজিটিভই লিখবে, কিন্তু যখন নেগেটিভ আসবে তখন নেগেটিভটা বাদ দিয়ে শুধু বহির্বিভক্ত করেছে এই ভাষাটা লিখবে, কিন্তু এই কথাটা যেন মনে থাকে। আচ্ছা, যাদের মনে সন্দেহ ছিল যে আমি প্রথমটা নিয়েছি দ্বিতীয়টা নিলে কি এই উত্তরই আসতো, দেখি দ্বিতীয়টা নিয়ে। দ্বিতীয়টাতে কি রয়েছে, 5m + 6n, এই যে 5m + 6n বাই m + n, এটা ইকুয়াল টু দ্বিতীয় টার্মে কত রয়েছে 3, তাই আমি এটা ইকুয়াল টু 3 লিখলাম। কোনাকুনি গুণ করলে 5m + 6n ইকুয়াল টু 3m + 3n, তাহলে m একদিকে নিয়ে এলাম, 5m - 3m ইকুয়াল টু 3n - 6n, এটা দেখতে পাচ্ছি 2m রইলো আর এটা দেখতে পাচ্ছি -3n রইলো, তাহলে m/n ইকুয়াল টু -3/2, অর্থাৎ m:n ইকুয়াল টু -3:2। তাহলে এখান থেকে সিদ্ধান্ত কি নেওয়া যাচ্ছে, সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে যেটা খুশি তুমি পছন্দ একটা নেবে, একটা নিয়ে সেই মানটা তুমি বের করে নেবে। যদি উত্তরে এখানে পজিটিভ আসতো তাহলে কিন্তু আমি এখানে অন্তস্থভাবে বিভক্ত করেছে সেই ভাষাটা লিখতাম, নেগেটিভ এসেছে জন্য বহিস্থ বিভক্ত করেছে, বহির্বিভক্ত করেছে সেই ভাষাটা লিখেছি, আর পজিটিভ আসলে অন্তর্বিভক্ত করেছে এই ভাষাটা কিন্তু আমরা লিখে নিতাম। ক্লিয়ার কথাটা? চলো সামনের দিকে এগোবো। তাহলে এই ছিল টোটাল অঙ্কটি কিন্তু আমাদের 3 দাগ। যারা করছো তারা ভিডিওটা পজ করে নেবে, পুরোটা লিখবে, তারপরে পরের অঙ্কটাই কিন্তু যাবে। ওকে, আমি যদি বেশিক্ষণ এখানে অপেক্ষা করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি সামনের দিকে এগিয়ে গেলাম। দেখো 4 দাগে কি বলেছে, 7,3 এবং -9,6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। ধরো 7,3 এই জায়গা রয়েছে, আর আমাদের এটা a বিন্দু ধরে নিলাম, আর আরেকটা b বিন্দু আমাদের যেটা রয়েছে সেটা কত, -9,6। এই দুটো সংযোগ রেখাংশ মনে করে নয় এর উপর y অক্ষ এইভাবে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছে, কোথায় আছে আমরা এই মুহূর্তে জানি না, যখন একদম কোঅর্ডিনেট জিওমেট্রি আঁকা শিখবো আমরা, অর্থাৎ 11 গিয়ে, তখন ডিটেলস জানতে পারবে তোমরা, এর আছে অনেক ব্যাখ্যা আছে, তখন সেগুলো ডিটেলসে জানতে পারবে। দেখো এইটা ধরো y অক্ষ, টেরা এঁকেছি জন্য আবার ভেবো না যে ওটা y অক্ষ, টেরা কি করে হলো, আমি বোঝানোর সাপেক্ষে বলছি। তাহলে বলেছে আমাদের এই জায়গায় একটা বিন্দু রয়েছে, এই একটা বিন্দু রয়েছে, এই বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশের উপর y অক্ষ অবস্থিত একটা বিন্দু, ওই বিন্দুটা একে কি অনুপাতে বিভক্ত করেছে, আমি ধরলাম m:n অনুপাতেই বিভক্ত করেছে, সেই একই কথা ধরে নিলাম। তাহলে এই জায়গা ভাষাটা লিখবো কি, ভাষাটা লিখবো, ধরি y অক্ষ a, b বিন্দুর সংযোগ সরল রেখাংশকে, সংযোগ সরল রেখাংশকে, সরল রেখাংশকে m:n অনুপাতে বিভক্ত করেছে, অনুপাতে বিভক্ত করেছে, বিভক্ত করেছে। ওকে, তাহলে আমরা ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্কটা আমরা কত বলতে পারি, m এইদিকে গুণ হলো -9m, n এইদিকে গুণ হলো +7n, বাই নিচে কি হবে m + n, ফার্স্ট ব্র্যাকেটে আটকে দিলাম। দ্বিতীয়টা কি হবে, m এইদিকে গুণ হলো 6m, n এইদিকে গুণ হলো +3n, বাই নিচে বসাবো m + n। ওকে, এবার এর পরে আমি অনুপাত কিভাবে বের করব, দেখো এর আগের অঙ্কটি কিন্তু আমাদের অনুপাত বের করার জন্য একটা বিন্দু বলে দেওয়া ছিল, বিন্দু যেটার সঙ্গে তুলনা করে কিন্তু আমি m আর n এর মান বা m:n এর মান বের করেছিলাম। এই জায়গা কিন্তু কোনো বিন্দুর মান আমাদের বলে দেওয়া নেই, তাহলে কিভাবে বের করা যেতে পারে। আচ্ছা মনারা একটা কথা ভাবো তো, এই যে অক্ষটা এটা হলো y অক্ষ, y অক্ষের যে কোনো একটা জায়গায় x এর মান সর্বদা কত হয়, 0 হয়, y অক্ষের উপর যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হয় 0, b, অর্থাৎ x এর মান সর্বদা কত হয়, 0। তাহলে আমি কি বলতে পারি এইটুকুর মান সর্বদা কি হবে, 0। সেই জন্য আমরা এই জায়গায় ভাষাটা লিখবো, y অক্ষের উপর x এর স্থানাঙ্ক সমান সমান 0। অতএব বলে আমি কি লিখতে পারি ভাষাটা, দাঁড়াও আগে মুছে নিই, অতএব বলে কি আমি ভাষাটা লিখতে পারি যে এর ফার্স্ট টার্ম যেটা রয়েছে অর্থাৎ -9m + 7n
বাই এম প্লাস এন, এটা ইজ ইকুয়াল টু 0 হবে। এবার নিচ দিয়ে লিখবে, আমি সাইডে লিখছি, তাহলে মাইনাস 9m প্লাস 7n ইজ ইকুয়াল টু 0, কোনাকুনি গুণ করলে সব 0 হয়ে যায়, তাহলে মাইনাস 9m ইজ ইকুয়াল টু মাইনাস 7n বলা যায়, দুদিক থেকে মাইনাস কেটে দিলাম, তাহলে এখান থেকে m বাই n ইজ ইকুয়াল টু 7/9 বলা যায়, তাহলে সেখান থেকে m ইজ টু n ইজ ইকুয়াল টু 7:9। উত্তরে কি এসেছে? পজিটিভ এসেছে। তাহলে ভাষাটা কি লিখবো? যে y অক্ষ এ ও বি বিন্দুর সংযোগ সরল রেখাংশকে 7:9 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ওকে, তাহলে ভাষাটা আমি লিখে দিচ্ছি যে y অক্ষ এ কমা বি বিন্দুর সংযোগ রেখাংশকে 7:9 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এই ছিল কিন্তু আমাদের 4 দাগের অঙ্কটি, খুব সহজ অঙ্ক ছিল। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো সামনের দিকে এগোবো, এবং পুরো আমি যা যা লিখেছি সবটুকু কিন্তু লিখতে হবে, এর কোনোটা কিন্তু বাদ দেবে না তোমরা। 5 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, প্রমাণ করি যে এ বি সি ডি বিন্দুগুলো পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়। দেখো, একটা সামান্তরিক যদি গঠিত হয়, সামান্তরিকের কিন্তু সর্বদা বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, এবং এছাড়া সামান্তরিকের আরেকটি প্রপার্টি কি আছে, কর্ণ দুটো যদি আমরা যুক্ত করি, এই কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ কর্ণ দুটো যদি আমরা যুক্ত করি, প্রথম কর্ণের মধ্যবিন্দু যেটা হবে, দ্বিতীয় কর্ণের মধ্যবিন্দুও কিন্তু সেটাই হবে, অর্থাৎ এইটুকু আর এইটুকু সমান, মানে কি এই কর্ণটার এ বি সি ডি, এসি কর্ণটার মধ্যবিন্দু এটা, আবার বিডি কর্ণের মধ্যবিন্দু এটা। তাহলে সামান্তরিক প্রমাণ করতে হলে সর্বপ্রথম আমাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান দেখাতে হবে, তারপর দেখাতে হবে কর্ণ দুটোর মধ্যবিন্দু একই, এইটা আমাদের মূল টার্গেট। ওকে, তাহলে এই জায়গায় 7,3 রয়েছে এ, আর বি রয়েছে কত 9,6, আর সি রয়েছে কত 10,12, আর ডি রয়েছে কত 8,9। প্রথম আমরা বের করছি, এক এক করে বের করব। ফার্স্ট আমরা বের করছি, দেখো এবি বাহু, এবি মানে এ আর বি এর মধ্যে দূরত্ব বের করার জন্য সূত্র কি, এক্স এর থেকে এক্স বিয়োগ করে তার হোল স্কয়ার, ওয়াই এর থেকে ওয়াই বিয়োগ করে তার হোল স্কয়ার, তার যোগফল। অর্থাৎ আমি যে কোনো দিক বিয়োগ করতে পারি, কিন্তু এই কথাটার জন্য মনে থাকে, 9 থেকে 7 বিয়োগ করলে থাকে 2 তার স্কয়ার, আর 6 থেকে 3 বিয়োগ করলে থাকে 3 তার স্কয়ার, 2 এর স্কয়ার মানে 4, আর 3 এর স্কয়ার মানে 9, মানে √13 এবি। এবার ডিসি বের করব, ডিসি যদি সমান হয় তাহলে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাবে। এই যে 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 10 থেকে 8 বিয়োগ করলে থাকে 4, 10 থেকে 8 বিয়োগ করলে থাকে হচ্ছে 2 তার স্কয়ার, প্লাস 12 থেকে 9 বিয়োগ করলে থাকে 3 তার স্কয়ার, তাহলে এটা মানেও বলা যায় 4, আর এখানে রইল আমাদের 9, তাহলে যোগ করলে হয় √13। এবার বের করব এডি, আমার কত আছে দেখি, এ আর ডি এর মধ্যে দূরত্ব, এইদিকে বিয়োগ করছি, 8 থেকে 7 বিয়োগ করলে থাকে 1 তার স্কয়ার, 9 থেকে 3 বিয়োগ করলে থাকে 6 তার স্কয়ার, তাহলে এটা 1 আর 6 এর স্কয়ার 36, মানে √37। এবার বের করব বিসি মানে কত রয়েছে, 10 থেকে 9 বিয়োগ করলে থাকে 1 তার স্কয়ার, আর 12 থেকে 6 বিয়োগ করলে থাকে 6 তার স্কয়ার, তার মানে এটা থাকছে 1 প্লাস 6 এর স্কয়ার মানে 36, মোট রইল কত √37। দেখো, তাহলে এই যে আমরা যে জিনিসগুলো বের করেছি, পরস্পর যে বাহুগুলো আছে সেই বাহুগুলো সমান দেখানো হয়ে গেছে। এবার আমরা বের করব এসি বাহুর মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি করে বের করে, আমি তো তোমাদের শিখিয়েছিলাম, মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এই দুটো যোগ করি যদি, 7 + 10 ভাগ 2, 12 + 3 ভাগ 2, তাহলে এটা রইল কত 17/2, 15/2। এবার করব কি, বিডি কর্ণের মধ্যবিন্দু বের করব, বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখছি এখানে রয়েছে 9 + 8, 9 + 8 ভাগ 2, আর 6 + 9 ভাগ 2, তাহলে 9 আর 8 কত হয় 17/2, 6 আর 9 হয় 15/2। তাহলে মধ্যবিন্দু দুটোর স্থানাঙ্ক কি দেখতে পেরেছি, সমান। তাহলে এবার ভাষাটা কি লিখবো, যেহেতু দেখো
এ বি আর ডিসি সমান, এই যে এ বি আর ডিসি সমান, এই জায়গায় লিখছি যেহেতু এ বি সমান সমান ডিসি, এবং তারপরে পড়ে রয়েছে কি এডি আর বিসি সমান, এডি সমান সমান বিসি, এবং এসি কর্ণের মধ্যবিন্দু ইজ ইকুয়াল টু বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু। অতএব এ বি সি ডি একটি সামান্তরিক, এই ছিল কিন্তু মোট। এতটুকু না লিখলে কিন্তু ফুল মার্ক কখনো পাবে না, এই সবটুকু করতে হবে তোমাদের। দেখো খুব কিন্তু টাফ ব্যাপার না, একদম ইজি মেথডে আমি বোঝানোর চেষ্টা করেছি, এবং দেখো খুব জটিল ব্যাপারও কিন্তু এখানে নেই। ওকে, এই ছিল আমাদের 5 দাগ। চলো এবার 6 দাগ দেখি। বলেছে যদি এই বিন্দুগুলো যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয় তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করে। একদম পাতি লেভেলের কোশ্চেন, আগের লজিকের শেষ নম্বর লজিক ইউজ করে অঙ্কটা করে ফেলবো। এ বি সি ডি, এ বিন্দু ধরো 3,2, আর বি বিন্দু ধরো 6,2, আর সি বিন্দু এক্স, ওয়াই, আর ডি বিন্দু হলো 6,5। আমরা কি শিখেছিলাম থিওরিটা? আমরা থিওরিতে শিখেছিলাম এসি কর্ণের মধ্যবিন্দু, এটা মানেই হলো বিডি কর্ণের মধ্যবিন্দু, তাই তো? তাহলে প্রথম আমরা এসি কর্ণের মধ্যবিন্দু, বা আমরা এই জায়গায় অ্যান্সারটা অন্য ভাষায় লিখি, যেহেতু এ বি সি ডি সামান্তরিক, অতএব এসি কর্ণের মধ্যবিন্দু ইজ ইকুয়াল টু বিডি কর্ণের মধ্যবিন্দু, এই ভাষাটা লিখতেই পারি আমরা। তাহলে আমরা কি বলতে পারি, এসি কর্ণের মধ্যবিন্দু মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, মধ্যবিন্দু বললেই যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 3 প্লাস এক্স বাই 2, কমা ওয়াই এর ক্ষেত্রে 2 প্লাস ওয়াই বাই 2, এই যে 3 প্লাস এক্স বাই 2, 2 প্লাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু, এখানে আমরা করতে পারি কি 6 প্লাস 6 বাই 2, আর এখানে রয়েছে 2 প্লাস 5 বাই 2। তাহলে আমরা সেই অভেদের সূত্রাবলী যদি প্রয়োগ করি, একটু আগেও তোমাদের আমি এটা বুঝিয়েছিলাম, অভেদের নিয়ম থেকে প্রথমটার সঙ্গে প্রথমটা সমান, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা সমান হয়। তাহলে 3 প্লাস এক্স বাই 2 এটা ইজ ইকুয়াল টু 6 প্লাস 6 মানে 12 বাই 2 বলতে পারি, এবং অনুরূপে বলতে পারি 2 প্লাস ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু 5 আর 2 7 বাই 2, 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে 3 যদি ওইদিকে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে x ইজ ইকুয়াল টু 12 বিয়োগ 3, বা x ইজ ইকুয়াল টু 9, আর 2 ওইদিকে যদি নিয়ে যাই আমরা তাহলে বিয়োগ হয়ে যাবে, y ইজ ইকুয়াল টু 7 বিয়োগ 2, তাহলে y ইজ ইকুয়াল টু 5। তাহলে x এর মান আর y এর মান পেয়ে গেলাম। তাহলে ফাইনাল অ্যান্সার কি লিখবে? অতএব x ইজ ইকুয়াল টু 9 এবং y ইজ ইকুয়াল টু 5, এটাই তো। ও বিন্দু হিসাবে জিজ্ঞাসা করেছে x, y কত হবে, তাহলে আমরা লিখব বিন্দুটি হলো, অতএব বিন্দুটি হলো 9,5, ফার্স্ট ব্র্যাকেটে আটকে দেবে কিন্তু। এই ছিল আমাদের 6 দাগের অঙ্ক, একদম পাতি লেভেলের অঙ্ক, কোনো টাফ ব্যাপারই নেই এর মধ্যে। ওকে, চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। দেখো 7 দাগে কি বলেছে, যদি এই 4টি বিন্দু পরস্পর যুক্ত করলে একটা সামান্তরিক গঠিত হয় তবে এই জিনিস প্রমাণ করতে হবে। একদম সহজ, দেখো আগের অঙ্কটির মতো করে এটাও বোঝানোর চেষ্টা করছি। এই একটি সামান্তরিক রয়েছে, ওকে, এই সামান্তরিকের এ বি সি ডি 4টি বিন্দু রয়েছে। এই 4টি বিন্দুর আমরা স্থানাঙ্ক ধরে নিলাম কি x1 y1, আরেকটি হলো কি x2 y2, আরেকটি রইল কি x3 y3, আরেকটি বিন্দু কি রয়েছে x4 y4। ওকে, তাহলে এই জায়গায় আমরা অ্যান্সার লেখা শুরু করছি। মনে করো এবার আমরা এই জায়গায় লিখব কি, যে ধরি শীর্ষবিন্দু 4টি, ধরি শীর্ষবিন্দু 4টি, শীর্ষবিন্দু 4টি a, b, c, d। আমরা যেহেতু এটা সামান্তরিক, এই জায়গায় লিখতে পারি কি, যেহেতু a b c d সামান্তরিক, অতএব
এসি কর্ণের মধ্যবিন্দু, এই কথাটাই শুধু মনে রাখবে, এসি কর্ণের মধ্যবিন্দু সমান সমান বিডি কর্ণের মধ্যবিন্দু, মধ্যবিন্দু। ওকে, আচ্ছা এসি কর্ণের মধ্যবিন্দু কিভাবে পাবো? এসি কর্ণের মধ্যবিন্দু দেখো তো, এই যে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আমরা লিখতে পারি x1 প্লাস x3 বাই 2 এবং y এর ক্ষেত্রে y1 প্লাস y3 বাই 2। এসি কর্ণের মধ্যবিন্দু হয়ে গেছে। আর বিডি কর্ণের মধ্যবিন্দু কি হবে? x2 প্লাস x4 বাই 2 এবং y2 প্লাস y4 বাই 2, এটা হলো বিডি কর্ণের মধ্যবিন্দু। এবার সেই অভিদেশ নিয়মের থেকে আমরা কি বলতে পারি? যে আমাদের এই দুটো সমান হবে, ওই দুটো সমান হবে, সেটা বলতে পারি না? যে অতএব যে x1 প্লাস x3 বাই 2 ইজ ইকুয়াল টু x2 প্লাস x4 বাই 2, এটা হলো x এর ক্ষেত্রে। আর y1 প্লাস y3 বাই 2 ইজ ইকুয়াল টু y2 প্লাস y4 বাই 2, 2 কেটে দিলাম, 2 কেটে দিলাম, তাহলে এখান থেকে x1 প্লাস x3 ইজ ইকুয়াল টু x2 প্লাস x4 এবং এখান থেকে y1 প্লাস y3 ইজ ইকুয়াল টু y2 প্লাস y4। তাহলে এই ছিল মোট আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল। দেখো সেই জিনিসটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু এখানে চাপের ব্যাপার নয়, একদম সহজ ব্যাপারেই আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। অঙ্ক দেখে যতটা জটিল মনে হয় অতটা জটিল কিন্তু অঙ্ক না, একদম ইজি। শুধু তুমি ভাবার চেষ্টা করবে এখানে লজিক কি আছে, সেই লজিকটা ইউজ করার চেষ্টা করলেই দেখবে অটোমেটিক উত্তর সব মিলে যাবে। ওকে, তাহলে চলো পরের অঙ্কটা দেখি আমরা কি আছে। দেখো 8 দেখে কি বলেছে, ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য হিসাব করতে বলা হয়েছে। তাহলে এই হলো ত্রিভুজ এবিসি। ওকে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক -1,3 আর বি বিন্দুর স্থানাঙ্ক 1,-1 আর সি বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে? 5,1। ওকে, বলেছে এডি মধ্যমার দৈর্ঘ্য। এডি মধ্যমা যখন হয় তখন সেই বিন্দুটা কিন্তু মধ্যবিন্দু হয়। কার মধ্যবিন্দু? বিসি এর মধ্যবিন্দু। ওকে, এডি মধ্যমা অর্থাৎ যদি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুকে যুক্ত করি তবে যেটা পাওয়া যায় তাকে বলা হয় মধ্যমা। তাহলে এই জায়গায় আমরা লেখার চেষ্টা করছি। দেখো প্রথম ধরি এ বিন্দুর স্থানাঙ্ক কত, ধরি লিখতে হবে না, একবারে উত্তর লেখার চেষ্টা করছি এখানে, যে বিসি বাহুর মধ্যবিন্দু ডি ইজ ইকুয়াল টু বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু। অতএব ডি ইজ ইকুয়াল টু, মধ্যবিন্দু কিভাবে বের করে আগে অনেকবার শিখিয়েছি, এবার কিন্তু তোমাদের পারা উচিত। 5 প্লাস 1, এক্স আর এক্স যোগ করতে হবে, তাই তো? 1 প্লাস 5 ভাগ 2 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 ভাগ 2, 5 আর 1 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, 1 1 কেটে যায়, তাহলে এই জায়গা পড়ে থাকে 0। তাহলে এই হলো আমার ডি বিন্দুর স্থানাঙ্ক। দেখো তো এ বিন্দুর স্থানাঙ্ক তো প্রশ্নে বলে দেওয়া আছে না? তাহলে আমরা এডি বের করতে পারবো না? দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র ইউজ করে দেবো। দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র তো কতবার করলাম, আগেই তো সামান্তরিকের ক্ষেত্রে প্রমাণ করলাম যে দুই বিন্দুর মধ্যে দূরত্ব √(x2 - x1) তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। তাহলে লিখছি অতএব এডি ইজ ইকুয়াল টু √(d) কত পেয়েছি, এই জায়গায় একটু লিখে নিই আমাদের সুবিধা হবে। ডি পেয়েছি 3,0। তাহলে এডি ইজ ইকুয়াল টু 3, তারপর একটা বিয়োগ বসাতে হয়, এখানে আবার বিয়োগ 1 রয়েছে, তাহলে প্লাস 1 হয়ে গেল, তার স্কয়ার প্লাস এই জায়গায় রয়েছে 0 মাইনাস এখানে রয়েছে 3 তার স্কয়ার। মনে রাখবে বিয়োগ করে তার হোল স্কয়ার, এই কথাটা মনে রাখবে। 3 আর 1 হয় 4, 4 এর স্কয়ার করলে হয় 16, আর এখানে 0 - 3 মানে -3, -3 এর হোল স্কয়ার করলেও কিন্তু প্লাস হয়ে যায়, সেটা হয় 9। তাহলে √25 ইজ ইকুয়াল টু 5 একক। এটা হলো আমার এডি বাহুর দৈর্ঘ্য বা এডি মধ্যমার দৈর্ঘ্য। একদম ইজি, আমি মনে করি এর থেকে সহজ চ্যাপ্টারই আমাদের বইতে নেই। পুরো টোটাল আমাদের ক্লাস 9 এ যতগুলো অধ্যায় আছে সব থেকে ইজি হলো এই চ্যাপ্টারটা। দেখো এক একটা অঙ্ক করতে মাত্র 1 মিনিট 2 মিনিট করে সময় লাগছে, খুব বেশি কিন্তু সময় লাগছে না, তাই না? চলো তাহলে সামনের দিকে এগিয়ে যাই আমরা। দেখো এবার আমাদের রয়েছে যে দাগটি, সেটা হলো 9 দাগ। বলেছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা। ত্রিভুজটির 3টি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করো। সে আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু আমরা শীর্ষবিন্দু ধরে নিলাম এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। আচ্ছা এ বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে? 2, -4। বি বিন্দুর স্থানাঙ্ক বলেছে 6, -2 আর সি বিন্দু বলেছে -4,2।
মধ্যমা মানে আমি তোমাদের কি বোঝালাম আগের অঙ্কটায়, যে প্রত্যেকটি বাহুর মধ্যবিন্দু যদি নিই, শীর্ষবিন্দুর সঙ্গে সেটা যদি যুক্ত করে দিই, তাহলে এটা হবে একটি মধ্যমা। যদি এসি এর মধ্যমা বের করি, ধরো এটা ই, তাহলে বি এর সঙ্গে যুক্ত করলে পারে এটি আরেকটি মধ্যমা। এবং যদি এই জায়গায় আরেকটি বিন্দু আমি এফ নিই, তাহলে সেটা যদি সি এর সঙ্গে যুক্ত করি, তাহলে সেটা হবে আরেকটি মধ্যমা। ওকে, তাহলে এক এক করে আমি বের করে দেখাচ্ছি। ফার্স্ট, ডি হলো বিসি এর মধ্যবিন্দু, তাই তো? তাহলে এই যে ভাষাটা লিখছি, দেখো ভাষাটা কি লিখি, যে ডি বিন্দু হলো বিসি এর মধ্যবিন্দু, এই জায়গায় ধরি শব্দটা লেখো। ওকে, অতএব ডি ইজ ইকুয়াল টু, মধ্যবিন্দু বের করার নিয়ম কি, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। এই জায়গায় রয়েছে 6 আর এই জায়গায় রয়েছে -4 ভাগ 2, আর এই জায়গায় রয়েছে -2 আর এই জায়গায় রয়েছে +2 ভাগ 2। 6 থেকে 4 চলে গেলে থাকে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 1, আর এই দুটো কেটে যায়, কেটে গেলে পড়ে থাকে 0। তাহলে ডি বিন্দু পেলাম 1,0। ওকে, ই বিন্দু বের করে নিই একইভাবে, আর ভাষাটা লিখছি না, তোমরা লিখে নেবে। ই হলো, আমি লিখেই দিই, তোমরা তো আবার তারপর কেন অবজেকশন করলে, প্রতিবাদ শুরু করে দিলে যে আমরা পারছি না। ই হলো এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু, অতএব ই ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2 -4 ভাগ 2 এবং 2 -4, এখানেও কিন্তু রয়েছে সেম ভাবে 2, এটাও -4 রয়েছে, যেদিক খুশি যোগ বিয়োগ করতে পারো, তোমার ওটা নিয়ে কোনো আপত্তি নেই। ভাগ 2, তাহলে 2 থেকে 4 চলে গেলে -2, তাকে 2 দিয়ে ভাগ করলে থাকে -1, আবার 2 থেকে 4 চলে গেলে থাকে -2, তাকে 2 দিয়ে ভাগ করলে -1 হলো। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি -1, -1। একইভাবে এফ বিন্দু বের করে নি, যে এফ হলো এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু। তাহলে এফ ইজ ইকুয়াল টু এই দুটো যোগ করে 6 + 2 ভাগ 2, আর এই জায়গায় রয়েছে -2 আর এই জায়গায় -4 ভাগ 2। তাহলে 6 আর 2 কত হয় 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, -2 আর -4 যোগ করলে হয় -6, তাকে 2 দিয়ে ভাগ করলে হয় -3। তাহলে এই আমরা প্রত্যেকটি বিন্দু বের করে নিয়েছি। ওকে, প্রত্যেকটি বিন্দু দেখো বের করে নিয়েছি। এবার এক এক করে প্রত্যেকটি মধ্যমার দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমি প্রথম এডিটা বের করছি, এডি, সেটা নেক্সট পেজে দেখাচ্ছি। যে এডি ইজ ইকুয়াল টু, আচ্ছা এই জায়গায় আমি একটা ছবি এঁকে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমার বারবার পেজ চেঞ্জ করারও প্রয়োজন হবে না। এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক কত দিয়ে ধরেছি আমরা, 2, -4, একটু লিখে নিই দাঁড়াও, 2, -4। আর বি বিন্দুর স্থানাঙ্ক কত ধরেছি আমরা, 6, -2, 6, -2। আর সি বিন্দুর স্থানাঙ্ক কত ধরেছি আমরা, সি বিন্দুর স্থানাঙ্ক -4, -2, -4, 2। ডি হচ্ছে 1, 0, -1, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ই, ই পেয়েছি -1, -1, আর এটা হচ্ছে এফ, এফ কত পেয়েছি আমরা, এফ পেয়েছি হচ্ছে 4, -3, লিখে নিলাম। তাহলে আর বারবার উল্টাতে হবে না, -3, এটা -3, ঠিক আছে, বুঝে নিও কিন্তু -3 ওটা। আচ্ছা দাঁড়াও পরিষ্কার করে লিখি, তোমাদের নিয়ে শুধু সন্দেহ হয় আমার, ভুলভাল লিখে দেবে তারপর। 4, -3। আচ্ছা আমি বলেছিলাম আমি এডিটা বের করব, এডি। তাহলে এডি ইজ ইকুয়াল টু √2 থেকে 1 বিয়োগ করছি, 2 থেকে 1 বিয়োগ করে তার হোল স্কয়ার প্লাস -4 বিয়োগ 0, যে কোনো একদিক থেকে বিয়োগ করবে, এই কথাটা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি পুরো একদম। ওকে, তাহলে এটা মানে আমরা লিখতে পারি 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার স্কয়ার করলে 1, আর এই জায়গায় রয়েছে -4, তার স্কয়ার করলে হয় 16, তাহলে √17। এডির মান আমরা পেয়ে গেছি। ওকে, এডির মান আমি তোমাদের বের করে দেখালাম। এখানে এবার আমরা বের করব কি, ধরো এবার বের করব সিএফ বের করব। ওকে, সিএফ ইজ ইকুয়াল টু √, সি এই জায়গায় রয়েছে -4, এখানে রয়েছে 4, তাহলে এই জায়গায় রয়েছে -4, একটা মাইনাস বসাতে হয়, এখানে আবার 4 রয়েছে, তার স্কয়ার, আর এখানে রয়েছে কত, প্লাস দিতে হবে মাঝখানে 2, তারপর একটা মাইনাস বসাতে হয়, আর এখানে রইল -3, তাই +3। সেই x1 - x2 তার হোল স্কয়ার, y1 - y2 তার হোল স্কয়ার, তাই তো? তাহলে এখানে রয়েছে -4, -4 মানে -8, -8 এর স্কয়ার করলে 64 হয়। মাইনাসের কোনো পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে সব প্লাস হয়ে যায়, কিন্তু 2 আর 3 কত হয় 5,
5 এর স্কোয়ার করলে হয় 25। তাহলে মোট যোগ করলে কত হয়? 5 আর 4 9, আর এই জায়গায় হলো 6 আর 2 8, 89। ওকে, এইবার আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা আমাকে এই বিইটা বের করে কমেন্টে জানাবে কত বেরোলো। এটা আমি তোমাদের করে দেখাবো না, ওটা তোমরা কমেন্টে আমাকে জানাও। আমি তো দেখিয়ে দিলাম কিভাবে বের করতে হবে, যে রুট ওভার অফ এটা মাইনাস ওইটা তার হোল স্কোয়ার প্লাস ওইটা মাইনাস ওইটা তার হোল স্কোয়ার, মানে রুট ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার দিয়ে করে দিলেই হয়ে যাবে। তোমরা বিইটা করে কমেন্টে জানাবে, কিন্তু b ইজ ইকুয়াল টু কত, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা আমি করে দিচ্ছি না। ওকে, চলো এবার আমরা তাহলে সামনের দিকে এগোবো। 10 দাগের অঙ্কটা কি আছে দেখে নেবো, তার আগে একবার একটু 9 দাগ দেখে নিই। আমাকে 3টি মধ্যমাই বের করতে বলেছিল, 3টি বাহুর মধ্যবিন্দু আমি প্রথম বের করে নিলাম, তারপর 2টি মধ্যমা আমি তোমাদের বের করে দেখিয়েছি, আর একটি তোমাদের হোমওয়ার্ক রইলো। চলো সামনের দিকে। 10 দাগে কি বলেছে দেখো, একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক এইটা, ত্রিভুজের শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক লিখি, এটা আমাদের জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা একটু করার চেষ্টা করি এক এক করে। একটি ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু, বাহুগুলোর মধ্যবিন্দু কোথায়? ধরো এই জায়গায় একটা রয়েছে, সেটা হচ্ছে ডি, এই জায়গায় একটা রয়েছে মনে করো সেটা ই, আর এই জায়গায় একটা রয়েছে সেটা মনে করো এফ, আর ত্রিভুজের শীর্ষবিন্দু এবিসি। ওকে, এই বাহুগুলোর মধ্যবিন্দু কিন্তু আমাকে বলে দেওয়া আছে, সেটা কত? ডি বিন্দু বলে দেওয়া আছে 4,3, ই বিন্দু বলে দেওয়া আছে কত? -2,7, আর -2,7 দ্বারা পরিষ্কার করে লিখি, এই জায়গায় রইলো -2,7, আর এফ বিন্দু বলে দেওয়া আছে 0,11। ওকে, এবার আমাদের এ বি আর সি বের করতে বলা হয়েছে, আমরা এক এক করে এটা বের করার চেষ্টা করব, দেখি আমরা পারি কিনা। সর্বপ্রথম শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক আমরা ধরে নেওয়ার চেষ্টা করব। ওকে, শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেখি পারি কিনা আমরা ধরে নেওয়ার চেষ্টা করি। দেখো 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 ধরি এ বি সি, বা এইভাবে লিখবো না, একটু চেঞ্জ করে লিখি, যে ধরি ত্রিভুজ এবিসি এর মধ্যবিন্দু, ত্রিভুজ এবিসি এর বাহুগুলির মধ্যবিন্দু, বাহুগুলির মধ্যবিন্দু, মধ্যবিন্দু ডি, ই, এফ। ওকে, যথাক্রমে, যথাক্রমে। এবং এ বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x1, y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x2, y2, আর সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x3, y3। ওকে, তাহলে এটা হলো x1, y1, এটা হলো x2, y2, আর এটা হলো x3, y3। ওকে, এটা আমরা ধরে নিয়েছি। এবার একটা জিনিস খেয়াল করো তো, খুব মন দিয়ে খেয়াল করবে কিন্তু। দেখো এই যে এ আর বি বিন্দু, এ আর বি বিন্দুর মধ্যবিন্দুটাই তো ডি বিন্দু, তাহলে আমি এ আর বি বিন্দুর মধ্যবিন্দু যদি বের করি সেটা কিন্তু ডি বিন্দু লিখতে পারবো। মধ্যবিন্দু বের করার সূত্র কি? মধ্যবিন্দু বের করার সূত্র দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে x1 প্লাস x2 ভাগ 2, এটাই তো ডি বিন্দুর x এর মান, মানে 4। ওকে কথাটা, এবং কি আমরা বলতে পারি যে y1 প্লাস y2 বাই 2, এটাই ডি বিন্দুর y এর মান, মানে 3। তাহলে আমরা পেলাম x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 8, এবং y1 প্লাস y2 ইজ ইকুয়াল টু 6 থাকুক। এবং আমরা এই জায়গায় আবার একইভাবে ই বিন্দুর ক্ষেত্রে দুটি সম্পর্ক পাবো, এফ বিন্দুর ক্ষেত্রে দুটি সম্পর্ক পাবো, মোট 6টা সম্পর্ক পাবো। এই 6টা সম্পর্ক তুলনা করে আমার সবকিছু কিন্তু বের করতে হবে। ওকে, দেখো আমি কি করে কি বের করার চেষ্টা করছি। দেখো এবার আমরা এই জায়গায় লিখছি একইভাবে, এই জায়গায় আমরা প্রথম লিখেছিলাম এটা ডি বিন্দুর ক্ষেত্রে, এই জায়গায় ভাষাটা লিখে নিই ডি বিন্দুর জন্য, ডি বিন্দুর জন্য। এবার এই জায়গায় আমি সাইডে লিখছি, তোমরা নিজ দিয়েই সব লিখবে, এই কথাটা আমি প্রতি ক্ষেত্রেই বলি, যে আমাদের ই বিন্দুর জন্য, ই বিন্দুর জন্য, এই বিন্দুর জন্য আমরা কি বলতে পারি দেখো তো, এই যে x2 প্লাস x3, x2 প্লাস x3 বাই 2, এটাই ই বিন্দুর x এর মান, মানে -2। এবং আমরা বলতে পারি কি
যে y2 প্লাস y3 বাই 2, এটাই ই বিন্দুর y এর মান মানে 7। তাহলে x2 প্লাস x3 ইকুয়াল টু -4 এবং y2 প্লাস y3 ইকুয়াল টু 14 হলো কথাটা। আচ্ছা, একইভাবে এফ বিন্দুর জন্য আমরা বের করতে পারবো, সেটা স্পেসে লিখছি এফ বিন্দুর জন্য। এফ বিন্দুর জন্য দেখো, এফ বিন্দুর জন্য আমরা কি বলতে পারি কথাটা, আমরা বলতে পারি x3 প্লাস x1 বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গায় লিখছি x3 প্লাস x1 বাই 2 ইকুয়াল টু 0, এবং ওর ক্ষেত্রে y এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি y3 প্লাস y1 বাই 2 ইকুয়াল টু 11, y3 প্লাস y1 বাই 2 ইকুয়াল টু 11। তাহলে এখান থেকে x3 প্লাস x1 ইকুয়াল টু 0 আর y3 প্লাস y1 ইকুয়াল টু 22। তাহলে মোট 6খানা সম্পর্ক পেয়েছি, তাদের নামকরণ করে দিই। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, সাইডে নামকরণ করবে প্রত্যেকটার, বোঝা গেছে? এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, আর এটা হচ্ছে 6 নম্বর। ওকে, দেখো যেখানে যেখানে x আছে বুঝবে, আগে অঙ্কটা বোঝার বিষয় আছে। দেখো এই জায়গায় x1 আছে, আর এই জায়গায় দেখো একটি x1 আছে, তাহলে দুটো x1 আছে। দেখো x2 আছে, আর এখানে x2 আছে, দুটি x2 আছে। আর দেখো x3 আছে, এই একটা x3 আছে, তাহলে দুটি x3 আছে। দেখো সব জায়গায় কটা আছে, দুটো দুটো করে আছে। তাহলে 1 3 আর হচ্ছে 5, এইটা আমি যোগ করলাম, 1 যোগ 3 যোগ 5 করে পাই। যদি যোগ করি তাহলে আমি দেখলাম সবগুলো দুটো 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 করে আছে, তাই 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3। তাহলে আমি 1 3 5 এর বাদিক যোগ করেছি, অর্থাৎ এইটা যোগ করেছি, এইটা যোগ করেছি, আর এইটা যোগ করেছি। তাহলে ডান দিকেও যোগ করতে হবে আমাকে। ডান দিকে রয়েছে 8 -4, আর এই জায়গায় রয়েছে 0। তাহলে 8 -4 আর প্লাস 0। তাহলে 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3, এটা ইকুয়াল টু রয়েছে 4, আর x1 প্লাস x2 প্লাস x3 এটা ইকুয়াল টু রয়েছে 2। এটার নাম দিলাম আমরা কত নম্বর, 7 নম্বর নাম দিলাম। ওকে, একইভাবে যদি আমি বাদ বাকি y এর গুলো যুক্ত করি, y এর গুলো যুক্ত করলে সেম ভাবে ওই জায়গাও কিন্তু প্রত্যেকটি ফাংশন দুটো করে আছে। এই জায়গায় এটা এটা আর যদি এটা আমরা যুক্ত করি, প্রত্যেকটাই দুটো দুটো করে আছে। তাহলে এই জায়গায় আমরা লিখছি 2 যোগ 4 যোগ 6 করে পাই, 2 যোগ 4 যোগ 6 করে পাই। যোগ করলে কি পাবো, 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়াল টু, ডান দিকে কত থাকবে, এই জায়গা থাকবে 6 আর 14 20, 6 যোগ 14 যোগ 22, 6 যোগ 14 যোগ 22। তাহলে 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3, তাহলে এই জায়গা রইলো 6 আর 20, 6 আর 14 হয় 20, আর 22 হচ্ছে 42। তাহলে y1 প্লাস y2 প্লাস y3, 2 ওইদিকে গেলে হবে ভাগ, তার মানে 21। এটার নাম দিলাম আমরা 8 নম্বর। ওকে, এবার এই যে মোট সম্পর্কগুলো আমরা বের করেছি, এই সম্পর্ক থেকে এবার আমাদের স্থানাঙ্কগুলো বের করার চেষ্টা করতে হবে। দেখো খুব মজার বিষয় এবং খুব দ্রুত এবার অঙ্কগুলো হয়ে যাবে। দেখো এইটা থেকে আমি কি বলতে পারি x1 প্লাস x2 মানে 8, x1 প্লাস x2 মানে 8, তাহলে x3 এর মান আমরা পেয়ে যাব। তাহলে সেটার জন্য পরের পেজে আমি লিখছি 1 নম্বর আর 7 নম্বরে, 7 নম্বরে x1 প্লাস x2 ইকুয়াল টু 8 বসিয়ে পাই। পরের পেজে সেটা লিখছি যে 7 নম্বরে নং এ x1 প্লাস x2 ইকুয়াল টু 8 বসিয়ে পাই। যদি বসিয়ে দিই তাহলে এই দেখো x1 প্লাস x2 মানে 8 প্লাস x3 ইকুয়াল টু পড়ে রয়েছে কত, 2। তাহলে এই জায়গায় পড়ে রয়েছে 2, তাহলে x3 ইকুয়াল টু -6, x3 মান পেয়ে গেছি। আবার দেখো যদি এই 7 নম্বরেই আমরা এই যে x2 প্লাস x3 মান -4 বসিয়ে দিই, এই যে যদি এইটুকু বসিয়ে দিই, তাহলে x1 এর মান পেয়ে যাব না? তাহলে সেটাই লিখবো, 7 নং এ x2 প্লাস x3 এর মান বসিয়ে পাই, সেটাই জায়গা লিখছি। আবার 7 নং এ x2 প্লাস x3, x2 প্লাস x3 মানে আমাদের এই যে x2 প্লাস x3 মানে -4 বসিয়ে পাই।
তাহলে দেখো তো 7 নং এ কি ছিল, 7 নং এ ছিল x1 আর এটার মান কিন্তু বলেছি আমরা কত, এটার মান বলেছি -4, তাই তো? তাহলে এই যে এইটা -4 = 2, এটা আমরা লিখবো। তাহলে এই জায়গায় লিখছি x1 -4 = 2। তাহলে x1 = কত পেলাম আমরা, x1 = আমরা 6 পাবো। ওকে, আবার দেখো একই কাজ করব আবার 7 নং এ, 7 নং এ যদি এবার এই যে 7 নং রয়েছে এটা একটু মুছে দিই। দেখো 7 নং এ যদি x3 আর x1 এর মান 0 বসাই, x3 আর x1 এর মান যদি আমরা 0 বসিয়ে দিই, এই যে এইটা আর এটার মান যদি 0 বসিয়ে দিই, তাহলে x2 এর মান পেয়ে যাব না? তাহলে সেটাই লিখছি 7 নং এ x1 plus x3 = 0 বসিয়ে পাই, 0 বসিয়ে দিলাম, 0 বসিয়ে দিলে কি পাবো, 0 plus x2 = 2, তার মানে x2 = 2। তাহলে দেখো x1 x2 x3 তিনটেই কিন্তু আমরা পেয়ে গেছি না? এবার আমরা করব y1 y2 y3 একই ভাবে বের করব। সেটা কোথা থেকে, এই রিলেশনের মাধ্যমে বের করব। দেখো সেজন্য আমরা লিখছি যে এবার 8 নং এ 8 নং এ দেখো প্রথম এক এক করে বুঝবো আমরা। এই যে 8 নং এর কাছে এলাম, এই মানটা প্রথম বসাবো। এই মানটা কোথায় পাবো, এই দেখো এই যে প্রথমেই তো পেয়েছিলাম y1 + y2 মানে 6। তাহলে 8 নং এ y1 + y2 = 6 বসিয়ে পাই। 6 যদি আমরা বসিয়ে দিই দেখি কি পাই। তাহলে এই যে y1 + y2 6 + y3 = 21, 6 plus y3 = 21। তাহলে y3 = 21 থেকে 6 চলে গেলে থাকে হচ্ছে 15 পেলাম। আবার আমরা করব কি, আবার আমরা করব এই 8 নং এই বসাবো আবার 8 নং এ 8 নং এ এবার বসাবো তারপরের রিলেশনটা। দেখো আমরা আগে বসিয়েছিলাম কোনটা, এটা। এবার আমরা বসাবো y2 + y3 এর মান 14, y2 + y3 এর মান 14 বসাবো। তাহলে এই জায়গা বসিয়ে দেব 8 নং এ, কোথায় চলে গেল, দাঁড়াও পিছন দিকে চলে গেছি আমরা। 8 নং এ y2 + y3 = 14 বসিয়ে পাই, 14 যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাই আমরা একটু দেখি। তাহলে আমরা পাবো y1 + 14 = 21, সেই রিলেশন থেকে আমরা পেয়ে গেছি। তাহলে y1 = 7 পেলাম, y1 এর মান পেয়ে গেছি। আবার আমরা কি করব, আবার এই 8 নং এই আরেকটা রিলেশন বসিয়ে দিলে y2 পেয়ে যাব আমরা। এবার 8 নং এ বসাবো কোনটা, এই যে y3 + y1 মানে 22, সেটা বসিয়ে দেব। 8 নং এ y3 + y1 = 22 বসিয়ে পাই, 22 বসিয়ে পাই। যা 22 যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাবো, 22 + y2 = 21, তাহলে y2 = -1 পেয়ে গেলাম আমরা। তাহলে দেখো x1 y1 আর হচ্ছে x1 x2 x3 পেয়ে গেছি, y1 y2 y3 ও পেয়ে গেছি। আমাকে তো বিন্দুগুলো বের করতে বলেছে, তাহলে আমরা লিখছি প্রথম, অতএব ত্রিভুজটির শীর্ষ বিন্দু গুলি হলো a সমান সমান কি ধরেছিলাম, x1 y1, x1 এর মান পেয়েছি 6 আর y1 এর মান পেয়েছি 7, তাহলে কত হবে 6,7। আর b বিন্দু x2 y2, x2 এর মান পেয়েছি 2 আর y2 এর মান পেয়েছি -1, তাহলে এই হলো 2, -1। আর c বিন্দু সেটা হলো x3 y3, তাহলে x3 এর মান পেয়েছি কই, এই যে x3 এর মান পেয়েছি -6 আর y3 এর মান পেয়েছি হচ্ছে 15, তাহলে সেটা কত হবে -6, 15। তাহলে এই হলো আমার মোট অঙ্কটা। অঙ্কটা খুব জটিল না কিন্তু, শুধুমাত্র এতগুলো ইকুয়েশন দিয়েছে যার জন্য আমাদের সলভ করতে একটু বড় হয়ে গেল লেখালেখি করতে করতে। ওকে, তাহলে এই ছিল আমাদের অঙ্কটি। এক এক করে দেখে নাও কিভাবে কি করলাম। প্রথম আমরা মোট 8খানা সম্পর্ক তৈরি করেছি, সেই 8খানা সম্পর্ক থেকে সমাধান নিজে করে নিলাম। সেখানে আমরা শীর্ষবিন্দুগুলো পেয়েছি কত, 6,7, 2, -1 আর একটা হচ্ছে -6,15। ঠিক আছে, এই হলো আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। বইতে উত্তরটা একটু ঘুরিয়ে থাকতে পারে, কোনো অসুবিধা নেই।
ওকে, চলো তাহলে এই আমাদের 10 দাগের সঙ্গে আমাদের যে বড় কোশ্চেন গুলো ছিল সেই বড় কোশ্চেন গুলো সমাপ্ত হলো। এবার ছোট্ট কোশ্চেন গুলো আমরা আলোচনা করব একই ভিডিওতে। ভিডিও আমি দুটো তিনটে বানাতে চাইছি না, এক ভিডিওতেই যাতে তোমরা সব পেয়ে যাও সেটারই আমি একটা বন্দোবস্ত করতে চাইছি। ওকে, দেখো 11 দাগের 1 দাগ এই জায়গায় বলেছে এগুলো এগুলো এল, কিন্তু বলেছে এই বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে, আমরা একটু চেষ্টা করে দেখি মধ্যবিন্দু কি আছে এখানে। বলেছে মধ্যবিন্দু যখন আমাদের বের করতে হয় তখন কিভাবে বের করতে হয়, তখন কিন্তু দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে হলো এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এল প্রথম এক্স এর মান, আর এখানে রয়েছে মাইনাস এল, আর এখানে প্লাস রয়েছে তার সঙ্গে কিন্তু 2m, তাকে 2 দিয়ে ভাগ করলাম, এক্স পেয়ে গেছি। ওয়াই এর ক্ষেত্রে এখানে রয়েছে 2m, এখানে রয়েছে প্লাস 2l, আর এখানে রয়েছে মাইনাস 2m, তাকে 2 দিয়ে ভাগ করলাম আমরা। তাহলে দেখতে পাচ্ছি 2m 2m কেটে গেল, l কেটে গেল, 2m বাই 2, 2 2 কেটে গেলে শুধু m থাকে, আর 2l বাই 2, 2 2 কেটে গেলে শুধু l থাকে। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে এটা। ওকে, এই ছিল 11 দাগের 1 দাগ, একদম পাতি লেভেলের অঙ্ক। চলো তার পরের অঙ্কটা দেখি আমরা। দেখো বলেছে এই যে বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশকে পি বিন্দু অন্তস্থভাবে 2:1 অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ, ভুজ জিনিসটাকে আমরা বুঝিয়ে দিই। ভুজ, ভুজ মানে হলো এই বাহুটাকে বোঝায়, অর্থাৎ ভুজ ইজ ইকুয়াল টু এক্স, আর কোটি বলে একটা শব্দ আছে, এই কোটি ইজ ইকুয়াল টু ওয়াই। এই কথাটা মনে রাখবে, বা প্রয়োজনে তোমার বইতে এই নোটটা লিখে নাও যে ভুজ মানে হলো এক্স এর মান আর কোটি মানে হলো ওয়াই এর মান। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে ভুজের মান মানে এক্স এর মান বের করতে হবে। ওকে, তাহলে এই জায়গায় সেই আমি ছবি এঁকে নিতে বলেছিলাম তোমাদের, এ বিন্দু আর এটা হলো বি বিন্দু হচ্ছে -4,7। এদের সংযোগ রেখাংশের উপর পি একটা বিন্দু আছে যেটি 2:3 অনুপাতে কি বলেছে অন্তস্থভাবে বিভক্ত করেছে কিন্তু। ওকে, তাহলে আমাদের ভুজ বের করতে বলেছে, তাহলে এই জায়গায় লিখছি পি বিন্দুর ভুজ। ভুজ, ভুজ মানে কিন্তু এক্স এর মান, তাই আমি শুধু এক্স বের করব। এই যে এই দিক থেকে এই দিকে গেলে থাকে -8, আর 3 থেকে এক্স এর কাছে আসলে থাকে 3, আর এই দুটো যোগফল মানে 5। তাহলে সেটা কত পাচ্ছি, -5/5 ইজ ইকুয়াল টু -1। হয়ে গেল অঙ্কটা। এত সহজ অঙ্ক, আমাকে কোটি বের করতে বলেনি কিন্তু, সেই জন্য আমি পুরো বিন্দুর স্থানাঙ্ক বের করলাম না, শুধু ভুজ বের করেছে, আর কিছুই কিন্তু আমি বের করলাম না। ওকে, চলো এবার আমরা সামনের দিকে এগোবো। তাহলে এবার 11 দাগের 3 দাগটি আমরা করব। দেখো একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, এটা বৃত্তের কেন্দ্র জিজ্ঞাসা করেছে। এই একটা বৃত্ত আছে ধরো, এই বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয় 7,9, আর এখানে রয়েছে -1, -3। এবার এর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলেছে। কেন্দ্র তো এই জায়গা থাকে, তো কেন্দ্র মানে কি মধ্যবিন্দু, তাহলে আমরা এই জায়গায় লিখবো ডাইরেক্ট কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক মানে কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 7 - 1/2, ফার্স্ট ব্র্যাকেট দিতে ভুলবে না কিন্তু। আর এখানে রইলো 9 - 3/2। 7 থেকে 1 চলে গেলে থাকে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 7 থেকে 3 চলে গেলে থাকে 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে এই হলো কেন্দ্রের স্থানাঙ্ক। একদম সহজ অঙ্ক, কোনো জটিল ব্যাপার কিন্তু এর মধ্যে নেই, তাই তো। চলো সামনের দিকে এগোবো এবার। তাহলে 11 দাগের 4 দাগ দেখি আমরা। 11 দাগের 4 দাগ, এই তো রয়েছে 11 দাগের 4 দাগ। এই জায়গা কি বলেছে, এত বিন্দুদের সংযোগ সরল রেখাংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করলে ওই বিন্দুর কোটি, এই তো কোটি বের করতে বলেছে। আমি কিন্তু এটা আগে বলে দিয়েছি ভুজ কি আর কোটি কি। কোটি মানে ওয়াই এর মান, তাহলে এ একটি বিন্দু যেটা হলো এত, বি একটি বিন্দু সেটা হলো এত। আমাকে এই বিন্দুদ্বয়ের উপর একটা বিন্দু আছে যেটা 4:3 অনুপাতে বিভক্ত করেছে, তার কোটির মান জিজ্ঞাসা করেছে। তাহলে লিখছি বিন্দুটির কোটি, বিন্দুটির কোটি, কোটি সমান সমান, তাহলে শুধু ওয়াই এর মান আমরা বের করব। ওয়াই এর মান এই জায়গা থেকে ওয়াই এর কাছে যাব, তাহলে -8, আর এই জায়গা থেকে ওয়াই এর কাছে যাব -15। ও এটা বহিস্থভাবে বিভক্ত করেছে, ইম্পর্টেন্ট কথা আমার ভুল হয়েছে, এটা একদমই ভুল হয়েছে। বহিস্থভাবে যখন বিভক্ত করে তখন কিন্তু মাঝখানে মাইনাস চিহ্ন দিতে হয়। তাহলে এই জায়গা থেকে আমি প্রথম এখানে গেলাম -8, আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে নেব,
তারপর এখান থেকে এখানে আসবো, এখানে দেখছি 3 পাশা -15, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর নিচে এই দুটোর বিয়োগফল বসবে, তাহলে 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি কত হবে 7, অ্যান্সার অনলি 7 হবে। এখানে কিন্তু বহিস্থভাবে বিভক্ত করেছিল, আমি কিন্তু এটা খেয়াল করেছিলাম না, যার জন্য আমি ভুল করতে চলেছিলাম। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে, নইলে কিন্তু তোমাদের উত্তরটা একদমই ভুল হয়ে যাবে, যেমন আমার ভুল হতে চলেছিল, তাই না? হাত কিন্তু সঙ্গে সঙ্গে মাঝখানে প্লাস বসিয়ে দেবে, সেটা হলে কিন্তু একদম ভুল হয়ে যাবে। ওকে, চলো সামনের দিকে এগোই তাহলে। এবার আমাদের দেখবো কি আছে। 11 দাগের 5 দাগ বলেছে পি কিউ আর এস একটি সামান্তরিক হলে সামান্তরিক হলে শীর্ষবিন্দু হলে তারপরে কি, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান বের করো, তাই তো? আচ্ছা, এক্স আর ওয়াই এর মান বের করতে বলা হয়েছে, দেখি আমরা পারি কিনা এক্স আর ওয়াই এর মান বের করতে। তাহলে এই যে আমাদের রয়েছে পি কিউ আর এটা হলো এস। পি বিন্দুর স্থানাঙ্ক কত 1,2, কিউ বিন্দুর স্থানাঙ্ক কত 4,6, আর আর বিন্দুর স্থানাঙ্ক 5,7 এবং এস বিন্দুর স্থানাঙ্ক x, y। যেহেতু এটা এমসিকিউ কোশ্চেন, তাই আমি খুব বেশি লিখছি না, কারণ এর আগে ব্রড কোশ্চেন এই জাতীয় তোমাদের কিন্তু করিয়ে দিয়েছি, সেখান থেকে সব ভাষা লিখে দেখিয়েছি। তো আমি শুধু ডাইরেক্ট অ্যান্সার করছি, যেহেতু এটা সামান্তরিক, তাই আমাদের কর্ণ দুটির মধ্যবিন্দু সমান হয়, অর্থাৎ কর্ণ দুটির মধ্যবিন্দু যদি আমরা বের করি x প্লাস 4/2, এটা হলো x এর মান, তাই তো? আচ্ছা, একবারে লিখবো না, তাহলে তোমাদের আবার একটু মাথা নষ্ট হতে পারে, কমা দিয়ে আবার y প্লাস 6/2, এটা হলো এস কিউ, যে আমাদের ইটা রয়েছে এস কিউ, অর্থাৎ কর্ণটা তার মধ্যবিন্দু। এবার পি আর এর মধ্যবিন্দু সেটা সমান হবে এর সঙ্গে, সামান্তরিকের কর্ণ দুটির মধ্যবিন্দু পরস্পর সমান হয়, তাহলে এটা 5 প্লাস 1/2, আর রয়েছে কি 2 প্লাস 7/2। ক্লিয়ার কথাটা? তাহলে এবার আমরা অভেদ তুলনা করছি, x প্লাস 4/2 ইকুয়াল টু 5 আর 1 6, 6/2, 2 কেটে গেল, 4 ওইদিকে গেলে হয় বিয়োগ, তাহলে 6 থেকে 4 চলে গেলে থাকে 2, x এর মান পেয়ে গেছি। আবার y প্লাস 6/2 ইকুয়াল টু 7 আর 2 9/2, y এর সঙ্গে y তুলনা করলাম, 2 2 কেটে গেল, 6 ওইদিকে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা পাবো কত 3। তাহলে x আর y এর মান পেয়ে গেলাম, আর বিন্দুটা হবে 2,3। ওকে, তাহলে এই ছিল কিন্তু আমাদের 11 দাগে যে 5 নম্বর অঙ্কটি, সেই অঙ্কটা আমরা দেখার চেষ্টা করেছি। ওকে, চলো এবার আমরা সামনের দিকে এগোবো। সামনের দিকে দেখছি এবার আমাদের কিন্তু 12 দাগের অঙ্কগুলো রয়েছে, খুব কিন্তু টাফ নয়, একদম বোঝার যদি চেষ্টা করো তোমরা কিন্তু ইজিলি সব বুঝতে পারবে, তাই তো? চলো সামনের দিকে এগোই। দেখো 12 দাগে কি বলেছে, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সি এবং ব্যাস হলো এবি, এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে। তাহলে আমরা একটা বৃত্ত এঁকে নিই, অত চাপ নিতে পারছি না। এই যে হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু, আর এখানে বলেছে সি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে কত 6,-7, আর সি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে 5,-2। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে, আমি এটা ধরে নিলাম x, y। তাহলে অ্যান্সার লিখছে এই যে ধরি বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক হলো x, y, এটা আমি ধরে নিলাম। তাহলে খেয়াল করো তো, সি হলো এ বি এর মধ্যবিন্দু, সি কি, সি কিন্তু এ বি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু বের করার সূত্র কি, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই যে সি বিন্দুর স্থানাঙ্ক মনে করো আমরা বের করতে চাইছি, তাহলে লিখতে পারি 6 প্লাস, বা এইভাবে লিখছি যে সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক সেটা কিভাবে বের করব, 6 প্লাস x/2 কমা দিয়ে আবার রইল -7 প্লাস y/2, এটাই তো সি বিন্দুর স্থানাঙ্ক, আর প্রশ্নে তো সি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি বলতে পারি যে 6 প্লাস x/2 ইকুয়াল টু রয়েছে 5, সেখান থেকে আমরা বলতে পারি 6 প্লাস x ইকুয়াল টু 5 দুগুণ 10, আর 6 ওইদিকে গেলে হয় বিয়োগ, তাহলে সেক্ষেত্রে বলতে পারি x ইকুয়াল টু 4, কারণ 10 থেকে 6 চলে গেলে ওঠাই। অনুরূপে -7 প্লাস y/2 ইকুয়াল টু রয়েছে এখানে -2, তাহলে -7 প্লাস y কোনাকুনি গুণ করলে -4, 7 ওইদিকে গেলে হবে যোগ, তাহলে এটা 7 - 4 থাকে, তাহলে y ইকুয়াল টু কি পাবো 3। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত পেলাম 4,3। তাহলে এই জায়গায় লিখবো অতএব বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক কত হবে, সেটা 4,3 হবে। ক্লিয়ার কথাটা? ওকে, চলো সামনের দিকে এগিয়ে যাই তাহলে। এবার দেখো পি ও কিউ বিন্দু
যথাক্রমে প্রথম ও তৃতীয় পদে আছে। আচ্ছা, এবং এক্স ও ওয়াই অক্ষ থেকে, আচ্ছা আমি একটা কোঅর্ডিনেট আঁকি, নইলে আমার মাথা সব গুবলেট হয়ে যাবে, আমি অত বুদ্ধিমান নই। বলেছে পি আর কিউ বিন্দু, পি বিন্দু আছে প্রথম কোঅর্ডিনেটে আর কিউ বিন্দু আছে তৃতীয় কোঅর্ডিনেটে, মানে থার্ড পজিশনে আছে। আচ্ছা, এক্স ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির দূরত্ব 6 একক এবং 4 একক। তাহলে এক্স অক্ষ হলো এটা আর ওয়াই অক্ষ হলো এটা, তাই তো? এক্স অক্ষ থেকে দূরত্ব কত? 6 একক, এইটা, তাহলে এটা হলো 6। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? 4 একক। তার মানে ওয়াই অক্ষ থেকে দূরত্বটাও নীল কালি দিয়ে বোঝায়, এইটা হলো 4 একক। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক এইটা আমরা বলতে পারি 4। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 4,6, কারণ এই যে এক্স গেলাম ওয়াই উঠে গেলাম, পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। আবার এই জায়গায় ভাবি, এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে দূরত্ব 6 একক, কিন্তু এটা নিচের দিকে রয়েছে, তাই জন্য -6 লিখবো। দূরত্ব তো নেগেটিভ হয় না, কিন্তু কোঅর্ডিনেটের ক্ষেত্রে তো নেগেটিভ হবে, যেহেতু নিচের দিকে রয়েছে। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত বলেছে? 4 একক, কিন্তু এটাও তো এক্স এর বাদিক, এক্স এর এই দিক পজিটিভ, এদিক তো বাদিক, তাহলে এটা হবে -4, অনুরূপে হবে এটা -4। তাহলে চিত্র থেকে আমরা কি বলতে পারি? যে চিত্র থেকে পাই যে পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 4,6। কিউ বিন্দুর স্থানাঙ্ক সেটা কত হবে? যে এই কিউ বিন্দুর এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা -4, -6, তাহলে -4, -6, এই হলো কিউ বিন্দুর স্থানাঙ্ক। এবার আমাদের প্রশ্নে কি জিজ্ঞাসা করেছে? পি কিউ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক জিজ্ঞাসা করেছে, তাই তো? তাহলে মধ্যবিন্দু বের করলে আমরা কি করি? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করি। পি কিউ রেখাংশের মধ্যবিন্দু সমান সমান, দুটো যোগ করলে হয় 4 -4 ভাগ 2, আবার 6 -6 ভাগ 2, যোগ করলে এটা হয়ে যাচ্ছে 0, কারণ কেটে যায়, তাহলে হবে অ্যান্সার 0,0। তাহলে এটা ছিল 12 দাগের 2 দাগের অঙ্ক, একদম পাতি লেভেলের অঙ্ক, কিন্তু এখানে খুব সুন্দর, আমার মজা লেগেছে, অনেকক্ষণ পর একটা ভালো অঙ্ক পেয়েছি, বোঝার বিষয় আছে, এখানে চিত্র আঁকার বিষয় আছে, আমার খুব ভালো লেগেছে অঙ্কটা। ওকে, চলো সামনের দিকে এগোবো। তোমরা কিন্তু যারা অঙ্ক লিখছো তারা ভিডিওটা পজ করে তারপর অঙ্কটা লিখবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। চলো সামনের দিকে এগোই তাহলে। এবার 12 দাগের 3 দাগ বলেছে এ ও বি বিন্দুর যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পদে অবস্থিত। তার মানে আগের অঙ্কটির মতন বলেছে, এ বিন্দু দ্বিতীয় আর বি বিন্দু হচ্ছে চতুর্থ পদে অবস্থিত। জানো তো তোমরা নিশ্চয়ই, যেটাকে ফার্স্ট, এটাকে সেকেন্ড, এটাকে থার্ড, এটাকে ফোর্থ কোঅর্ডিনেট বলা হয় কিন্তু। ওকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু সবকিছু মাপঝোপ করা হয়। এবার বলেছে এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে বিন্দুদ্বয়ের প্রত্যেকটি দূরত্ব 8 এবং 6 একক। এক্স অক্ষ থেকে দূরত্ব এই যে, তাহলে সেটা বলেছে 8, আর এটা ওয়াই এর উপরের দিকে আছে জন্য +8। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এটা কিন্তু বাঁ দিকে আছে, এক্স এর বাদিক মানে কি নেগেটিভ, -6, তাহলে ওটা যদি -6 হয় তাহলে এটাও -6, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 8, -6। ক্লিয়ার কথাটা? এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 8, -6। আচ্ছা, এরপরে আমাদের কি রয়েছে? আবার এটার ক্ষেত্রে ভাবছি এক্স থেকে দূরত্ব, এটা ওয়াই এর নিচের দিকে হলে নেগেটিভ হয়। ওকে, আর এবার ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এটা তো এক্স এর ডান দিক কত বলেছে? 6 একক, তাই যে 6 একক, তাহলে এই বিন্দুটা, এটা 6 হলে এটা 6, তাহলে বিন্দুতে আসতে হলে সর্বপ্রথম এক্স যেতে হয়, তারপর ওয়াই যেতে হয়, যে এক্স হলো 6 আর ওয়াই হলো -8, বিন্দুটা হলো 6, -8। তাহলে এই জায়গা লিখছি চিত্র থেকে পাই বা শর্ত থেকে পাই, একই কথা লিখতে পারো, যে এ বিন্দুর স্থানাঙ্ক কত? 8, -6, এবং বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? সেটা 6, -8। ক্লিয়ার কথাটা? এই ভুল লিখলাম তো এখানে, তোমরা বলোনি কেন এই জায়গায় ভুল লিখেছি? এটা ভুল হয়েছে না? এই বিন্দুটা কত হবে? -6,8 হবে। তো এই যে এক্স এলাম, তারপর তো ওয়াই যাবো, তাহলে -6,8 হবে। ওটা ভুল হয়েছে না? ঠিকঠাক করে দেখবে না তো ভুল হবে না, তো কি হবে? 6, -8, সরি -6,8। ওকে, তাহলে আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে এ বি সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে লিখছি এ বি সরল রেখাংশের
মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই জায়গায় আমরা 6 - 6 ভাগ 2, 8 - 8 ভাগ 2, এই যে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কেটে গেলে এটাও 0,0 হলো। তাহলে এই ছিল আমাদের 12 দাগের 3 দাগের অঙ্ক। আগের অঙ্কটা 12 দাগের 2 দাগের অঙ্ক যেমন বলেছে এটাও কিন্তু সেম হুবহু বলেছে, শুধু ছবিটা যখন আঁকবে ঠিকঠাক করে আঁকবে যেন ভুল না হয় একদমই। ওকে, চলো সামনের দিকে এগোবো আমরা। 12 দাগের 4 দাগ বলেছে এবি সরলরেখাংশের উপর পি একটি বিন্দু অবস্থিত। তাহলে এবি একটা সরলরেখাংশ রয়েছে, তার উপর পি একটি বিন্দু অবস্থিত, যেখানে বলে দেওয়া আছে এপি, এপি অর্থাৎ এইটুকু ইজ ইকুয়াল টু বিপি। তাহলে এটা একদম মাঝখানে অবস্থিত, দুটো যদি সমান হয়ে যায় তাহলে তো এটা মাঝখানে অবস্থিত হবে। তাহলে এই জায়গায় আমরা প্রথম ভাষাটা যেটি লিখবো সেটা হলো স্পষ্টতই, স্পষ্টতই পি হলো এবি এর মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু। ওকে, এবার আমরা দেখছি কি বলেছে, এ আর বি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে, এটা হলো 3, -4 আর এটা হচ্ছে -5, 2। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা আছে। তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 3 - 5 ভাগ 2, আর এই জায়গায় রয়েছে -4 + 2 ভাগ 2, 3 - 2 মানে -2। সবসময় বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটাই কিন্তু বসাতে হয়। তাহলে -2/2 মানে -1, আর এখানেও থাকছে -2, -4 + 2 মানে -2, -2 ভাগ 2 মানে হচ্ছে -1। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। একদম মানে যাকে বলা হয় বাচ্চা লেভেলের কোশ্চেন, চ্যাপ্টারটা খুবই ইজি, খুবই ইজি। দেখো একটা ভিডিওতেই কিন্তু পুরো তোমার চ্যাপ্টার আমি সম্পূর্ণ কভার করার চেষ্টা করেছি, এবং দেখো পরপর প্রত্যেকটি অঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। দেখো এরপর রয়েছে আমাদের 12 দাগের 5 দাগ। এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয়ের সঙ্গে সমান্তরাল। আচ্ছা, তাহলে এবিসিডি একটি আয়তক্ষেত্র আছে যার বাহুগুলি অক্ষদ্বয়ের সঙ্গে সমান্তরাল। তাহলে আমি একটা আয়তক্ষেত্র আগে আঁকি, তারপর বিস্তার বিশ্লেষণ সবকিছু করব। এই হলো একটি আয়তক্ষেত্র। ওকে, বি এবং ডি বিন্দুর স্থানাঙ্ক বলেছে 7,3 এবং 2,6। দেখো 7, এক্স এর মান 7, সে দূরে, আর এই জায়গায় রয়েছে 2, তাহলে কাছে। তাহলে ডি অবশ্যই কাছে অবস্থিত হবে আর বি অবশ্যই দূরে অবস্থিত হবে। তাহলে এটা অবশ্যই এ আর এটা অবশ্যই সি, এই যে এবিসিডি বাহু। কি বললাম কথাটা, এই জায়গায় এক্স এর মান 7 রয়েছে, এক্স এর মান 2 রয়েছে, তাহলে 2 তো কাছে, তাহলে এই যে এই জায়গায় 0 বিন্দুর কাছাকাছি অবস্থিত হবে ডি বিন্দু। তাহলে এটা হবে 2,6 আর এটা বলেছে কত, 7,3। ওকে, তাহলে এইবার আমাদের কি জিজ্ঞাসা করেছে, তাহলে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। খুব মজার অঙ্ক, দেখো এটাও আমরা একদম বোঝার চেষ্টা করছি। এই জায়গায় এই যে হাইট আছে, এই হাইটটা কিন্তু 3, আর এই যে লেন্থটা আছে সেই লেন্থটা হলো 7, সেই জন্যই তো বি বিন্দু স্থানাঙ্ক 7,3। তাহলে আমি কি বলতে পারি, এই জায়গাও যে হাইট আছে সেটাও 3 হবে, কারণ এটা 3 জন্য এটাও 3। তাহলে আমি কিন্তু ওয়াই এর মান পেয়ে গেছি 3। আচ্ছা দেখো তো এই ডি বিন্দুর জন্য, ডি বিন্দুর জন্য এই জায়গায় এক্স কত বলেছে, এক্স কিন্তু এই জায়গায় বলেছে 2, আর উচ্চতাটা মোট এই জায়গা থেকে এইটুকু উচ্চতা, এই উচ্চতাটা কত বলেছে 6, তাই তো। তাহলে আমি কি বলতে পারি, এই যে এইটুকু লেন্থ এটা বলেছে 2, তাই এই বিন্দুর স্থানাঙ্ক 2,0। ভালো করে বুঝবে, এটা হচ্ছে 2 বলেছে এক্স এর মান। তাহলে আমি যদি এই জায়গা 2 এসে তারপর উপরে উঠি 6, তবেই তো সেটা 2,6 হবে। তাহলে এইটুকু হলো 2, আর এই উচ্চতা, এই যে এই উচ্চতাটা, এই উচ্চতাটা মানে এই যে এই উচ্চতাটা সেটা কত, 3। তাহলে এই যে 2,3, এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম আমরা। ওকে, এবার দেখো তো টোটাল এই হাইটটা বলেছে 6 আর এই হাইটটা বলেছে 3, তাই তো। তাহলে এই যে হাইটটা বলেছে 6, তাহলে এই জায়গারও হাইট কত হবে 6, তাহলে এরও ওয়াই এর স্থানাঙ্ক হবে 6, আর এই জায়গা থেকে এইটুকু কত বলেছে 7, তাহলে এই যে 7 এলাম, এই জায়গার জন্য 7 এলাম, আর উচ্চতা কত উঠলাম 6, তাহলে এটা হবে 7,6। একদম মন দিয়ে যদি দেখো তাহলেই কিন্তু কোঅর্ডিনেট জিওমেট্রিটা বুঝতে পারবে, আর না হলে সব কেমন মনে হবে যেন সেই শূন্য শূন্য রাশি রাশি ঘুরছে মাথার উপর, সেই সর্ষে ফুল দেখি আমরা সেরকম। ভালো করে আরেকবার বোঝো, দেখো এই জায়গাটিতে এটুকু হলো, অন্য কালি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, রেড। দেখো এইটুকু হলো 2 আর এটুকু হলো 6, তাই জন্য কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক 2,6 হয়েছিল। তাহলে এ বিন্দুর এক্সও তো 2 হবে। আচ্ছা, এটুকু হলো 7, এই যে এটুকু হলো 7 আর এটুকু হলো 3। তাহলে আমি কি বলতে পারি, এক্স এর মান এখানে 7 রয়েছে কিন্তু উচ্চতা রয়েছে 3, তাহলে উচ্চতা তো 3 পেলাম।
ওকে, আচ্ছা এই জায়গায় 7, তাহলে এরও এক্স এর মান 7 হবে, কারণ এই জায়গায় সি তে পৌঁছাতে হলে তো আমাকে প্রথমে এই জায়গায় যেতে হবে, তারপরে তো উপরে উঠতে হবে। 7 পেলাম, আর উপরে কতটা উঠতে হচ্ছে, উপরে তো 6 উঠতে হচ্ছে, তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম না। তাহলে এই জায়গায় আমরা লিখবো যে যেহেতু যেহেতু বাহুগুলি মানে আয়তক্ষেত্রের বাহুগুলি আয়তক্ষেত্রের বাহুগুলি বাহুগুলি অক্ষের সঙ্গে সমান্তরাল, অক্ষের সঙ্গে সমান্তরাল সমান্তরাল অতএব ডি বিন্দুর উচ্চতা, বিন্দুর উচ্চতা, উচ্চতা মানে কিন্তু একদম এক্স অক্ষ থেকে, ঠিক আছে, উচ্চতা ইজ ইকুয়াল টু সি বিন্দুর উচ্চতা, সি বিন্দুর উচ্চতা। এবং আমরা বলতে পারি এ বিন্দুর উচ্চতা ইজ ইকুয়াল টু বি বিন্দুর উচ্চতা। অতএব চিত্র থেকে আমরা কি পাই, এ ইজ ইকুয়াল টু 2,3 আর সি ইজ ইকুয়াল টু 7,6। একবারে অঙ্কটা শেষ। ওকে, এইভাবে আমরা অঙ্কটা করতে পারি, কিন্তু একদম সহজভাবেই অঙ্কটা করতে পারি। এছাড়া আরো কি লজিক দিতে পারি আমরা, আরো লজিক দিতে পারি, সেই কর্ণ দুটোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারি। ওকে, কর্ণ দুটির মধ্যবিন্দু এক্ষেত্রেও তো সমান হবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করে অঙ্কটা করতে পারবো, কিন্তু একটু সেক্ষেত্রে টাফ হয়ে যাবে। ওকে, একটু আমাদের ইকুয়েশন আলাদা আলাদা আসবে, সেক্ষেত্রে চাপ হয়ে যাবে, তবে তোমরা এটাই করো, এতে সহজ হয়ে যাবে অঙ্কটা। চলো তাহলে এর সঙ্গে কি আমাদের অঙ্কটা শেষ হলো, না আরো অঙ্ক আছে? হ্যাঁ, এর সঙ্গে আমাদের অঙ্কটা শেষ হলো। ওকে, এর সঙ্গেই কিন্তু আমরা আমাদের যে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত চ্যাপ্টারটি করেছিলাম শুরু, সেটি সম্পূর্ণরূপে সমাপ্ত ঘোষণা করলাম। সবাই বাড়ি থাকবে, সুস্থ থাকবে, পড়তে থাকবে এবং শিখতে থাকবে। মনে রাখবে সবসময় শিক্ষার ভাগ কিন্তু কেউ নিতে আসবে না, এজন্য সবসময় পড়তে থাকো এবং শিখতে থাকো। টাটা, বাই বাই সবাইকে।